রেকর্ড সবসময় করতে পারি না, তো এখন রেকর্ডের অপশনটা চালু হয়েছে। তো যদি রেকর্ড হয় কথাগুলা, তাহলে আমি তোমাদেরকে আবার দিয়েও দেব। আবার যদি রেকর্ড নাও হতে পারে, টেকনিক্যাল কারণে অনেক সময় এরকম মিস হয়ে যায়, তো তোমরা চেষ্টা করবে আমার কথা থেকে যে জিনিসগুলা কিছুটা হলেও লিখতে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকে তোমাদের যেটা শুরু করব, প্যাথোজেনেসিস, এই একটা চ্যাপ্টার দিয়ে। প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিসটা কি? এটা আসলে কিছুই না, ডিজিজ ডেভেলপমেন্ট প্রসেস। তোমরা তো এতদিন বিভিন্ন ধরনের প্যাথোজেন সম্পর্কে জেনেছো তোমরা এর আগ পর্যন্ত। তোমরা ডিজিজ সম্পর্কে তোমাদের এখন পর্যন্ত তোমাদের পড়াশোনা শুরু হয়নি। তো আজকে তোমাদের ডিজিজ কিভাবে ডেভেলপ করে সেই বিষয়েই, সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব। তো তার মধ্যে আজকে চ্যাপ্টার নাম প্যাথোজেনেসিস। তো এখানে ডেফিনেশনে বলা আছে যে ইটস নাথিং বাট প্রসেস বাই হুইচ এ প্যাথোজেন কজ ডিজিজ। তার মানে একটা প্যাথোজেন যেই প্রসেসে ডিজিজটা তৈরি করে তাকে আমরা প্যাথোজেনেসিস বলি। আরেকটা কথা বলা যায়, এটাকে বলতে পারি আমরা ডিজিজ ডেভেলপমেন্ট প্রসেস, সেটাও বলতে পারি। তো এই ডিজিজ ডেভেলপমেন্ট প্রসেসটা কিভাবে হয় সেটা এখানে বলা আছে যে ইট এনকম্পাসেস দ্য সিরিজ অফ ইভেন্টস, মানে অনেকগুলো ইভেন্টের সমন্বয়ে আলটিমেটলি ডিজিজটা তৈরি হয়। তো ইভেন্ট বা ফেজ বা স্টেজগুলা কি, তা আমরা সেগুলা এখন দেখি। যেই স্টেজগুলা বা যে ইভেন্টগুলা দিয়ে একটা ডিজিজ ডেভেলপমেন্ট হয়। শোনো, তোমরা সবাই তো ডিজিজের সাথে সাধারণ একটা ধারণা আছে, আমাদের নিজেদের শরীরে ডিজিজ হয়, গাছের ডিজিজ হয়, মানে যে কোনো ধরনের অর্গানিজম, সবারই ডিজিজ হতে পারে। তা মোরাললেস ডিজিজের মেকানিজম কিন্তু মোরাললেস সেম। এই যে যে প্রসেসগুলো আছে, যে স্টেজগুলো আছে, এগুলা কিন্তু মেনটেন করেই মূলত ডিজিজ হয়। তাই তোমরা খুব খেয়াল করে এই স্টেজগুলো সম্পর্কে একটু ধারণা নাও। এটা ধারণা নিলে এটা শুধু যে তোমাদের কোর্সে পড়াশোনার জন্য লাগবে তা না, তোমার সবসময় সেন্সটা কাজে লাগবে যে ডিজিজের সম্পর্কে। এটা তো তোমার সবসময় এই বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যেহেতু তোমরা পড়াশোনা করছো, অনেক সময় ডিসকাশনে যাবা, নিজেদের ফ্রেন্ডের সাথে কথা বলবা, কখনো তোমার ডিজিজ সম্পর্কে তোমার ধারণা থাকবে, আর তোমার ফ্রেন্ডের যে ধারণা বা তুমি আরেকজনের সাথে যে কথা বলবে, তার তোমার থাকবে একেবারে ক্লিয়ার কনসেপশন, আরেকজন হয়তো একটু হালকা কনসেপশন থাকবে, তোমার থাকতে হবে ক্লিয়ার। তো আমরা আসি ডিজিজ ডেভেলপমেন্ট প্রসেসে কি কি স্টেজ আছে। এখানে স্টেজের নাম দেওয়া আছে 7টা। প্রথমে বলা আছে যে ইনোকুলেশন, পেনিট্রেশন, ইনফেকশন, ইনভেশন, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, ডিসেমিনেশন, অ্যান্ড লাস্ট সার্ভাইভাল অফ দ্য প্যাথোজেন। এই কয়েকটা স্টেপ বা স্টেজ পার হলেই একটা আলটিমেটলি ডিজিজটা কমপ্লিট হয়। তাহলে আলটিমেটলি ডিজিজটা কমপ্লিট হয়। আর এই ডিজিজ কমপ্লিট হলেই আলটিমেটলি ডিজিজ, ওইটাকে আমরা সাইকেলও বলতে পারি। একটা ডিজিজ সাইকেল মানে কি, যে শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটা সাইকেলের মতো করে ঘটে। তো সেই হিসাবে আমরা এটাকে ডিজিজ সাইকেল অনেক ক্ষেত্রে বলি। তো এই 7টা হলো গিয়া ডিফারেন্ট স্টেজ বা ইভেন্টস এর নামগুলা। তা আমরা আস্তে আস্তে এগুলোর সাথে আমরা পরিচিত হব। তো প্রথমে আসি, এই ডিজিজ হওয়ার ক্ষেত্রে যে এই স্টেজগুলোর মধ্যে কি কি মেকানিজম কাজ করে, সেই কতগুলো টার্ম সম্পর্কে তোমরা একটু ধারণা নাও। মেকানিজমের মধ্যে আছে এনজাইমেটিক ডিগ্রেডেশন, টক্সিন, ইফেক্টর প্রোটিনস, হরমোন ম্যানিপুলেশন অ্যান্ড নিউট্রিয়েন্ট অ্যাকিউজিশন। এই পাঁচটা এই পাঁচটা মেকানিজমের মাধ্যমে আলটিমেটলি ডিজিজটা হয়। তবে অবশ্যই ডিজিজটা কমপ্লিট হইতে এই স্টেপগুলা সিকুয়েন্সিয়ালি, মানে একটার পর একটা সিকুয়েন্সিয়ালি ঘটবে এই মেকানিজমগুলোর মাধ্যমে। তো এই মেকানিজমগুলো কি কি আছে সেগুলো একটু ধারণা নিই আমরা। এনজাইমেটিক ডিগ্রেডেশন। আচ্ছা, একটা ডিজিজ, তোমার একটা ধারণা হয় না যে একটা ডিজিজ হলে আমরা কিভাবে শুরু হয়? মনে করো একটা প্যাথোজেন, মনে করো প্ল্যান্টের ক্ষেত্রে যদি আমরা ধরি, একটা কনেডিয়া, কনেডিয়া সম্পর্কে ধারণা আছে? একটা কনেডিয়া দিয়েই তো ডিজিজ হতে পারে। একটা কনেডিয়া একটা গাছের পাতাতে এসে বসলো, তো এটা দিয়ে ডিজিজ শুরু হবে। তো বসার পরে তাকে তো ভেতরে প্রবেশ করতে হবে। তো ভেতরে প্রবেশ করার অনেকগুলা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি কি জানো? এই যে যে পাতার মধ্যে যে সেল আছে, এপিডার্মাল লেয়ার আছে, তারপরে সেল আছে, সেল ওয়াল আছে, তো এগুলা তো এক একটা কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে তৈরি। তো
এইটাকে না ভেঙে তো সে সেলের মধ্যে প্রবেশ করতে পারবে না। সে প্রোটোপ্লাজম থেকে তো খাবারটা নিবে, প্রোটোপ্লাজমে পর্যন্ত পৌঁছাতে গেলে তাকে কিন্তু এই সেল ওয়ালটা ভাঙতে হবে। তো সেই সেল ওয়ালটা ভাঙতে গেলে কিছু, তাহলে কি প্রয়োজন, যেই কম্পোনেন্টগুলো আছে সেগুলা ভাঙার জন্য কিছু এনজাইম হয়, এনজাইম দিয়ে এগুলো কিন্তু ভাঙা যায়। সেই এনজাইমগুলো কে তৈরি করতে পারে? এগুলো প্যাথোজেন অনেক ক্ষেত্রেই তৈরি করতে পারে, বিশেষ করে ফাঙ্গাল প্যাথোজেন এগুলো তৈরি করতে পারে। তো ফাঙ্গাল প্যাথোজেন এই ধরনের কিছু এনজাইম প্রডিউস করে, তাই বলছে প্যাথোজেন প্রডিউস এনজাইমস দ্যাট ডিগ্রেড প্ল্যান্ট সেল ওয়াল, মানে প্ল্যান্টের সেল ওয়ালটাকে সে ভাঙতে পারে। তো এটা একটা পদ্ধতি, এইভাবে ডিজিজটা তৈরি করতে পারে। এই এনজাইমের মধ্যে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, সেলুলেজ, পেকটিনেজেস। এগুলা কি সেল ওয়াল কি দিয়ে তৈরি? তোমরা যদি বোটানি পড়ো তাহলে সেল ওয়ালের যদি কম্পোনেন্ট পড়তে যাও কি দিয়ে সেল ওয়াল তৈরি, দেখবা যে মোস্টলি সেল ওয়াল তৈরি হলো সেলুলোজ দিয়ে। হ্যাঁ, মোস্টলি, তার মানে বেশিরভাগ অংশ সেলুলোজ দিয়ে তৈরি, আবার কি অল্প কিছু অংশ অংশ আছে পেকটিন দিয়ে তৈরি। তো সেলুলোজকে ভাঙতে গেলে লাগবে সেলুলেজ, পেকটিনকে ভাঙতে লাগবে পেকটিনেজ। তো এই যে যে এনজাইম গুলা, এগুলা কিন্তু ফাঙ্গাল প্যাথোজেন সেগুলো প্রডিউস করতে পারে। সে প্রডিউস করলে যখন পাতার সেই সেল ওয়ালের মধ্যে ছেড়ে দেয়, সেক্রেট করে, তখন কিন্তু তার সেল ওয়ালটা ভেঙে যায়, তখন প্রোটোপ্লাজমের মধ্যে সে সহজেই প্রবেশ করতে পারে। তো এইটা একটা পদ্ধতি। তারপরে কখনো কখনো হয় কি, এরা টক্সিন আছে এদের, হ্যাঁ, একটা বিষাক্ত কিছু কেমিক্যাল আছে, টক্সিন সাবস্টেন্স কিছু, এরা যদি সিক্রেট করে তখন ওই সেলের মধ্যে যদি কিছু টক্সিন সাবস্টেন্স দিয়ে দেয় তো সেলটা মারা যায়। কিছু কিছু প্যাথোজেন আছে যে সেলটাকে মেরে খেতে পছন্দ করে, মানে মেরে খেতে বলতে এখানে তার থেকে নিউট্রিয়েন্ট নিতে সে পছন্দ করে। তো সেই সেই সব ক্ষেত্রে তারা টক্সিন প্রডিউস করে। আচ্ছা, কিছু আছে ইফেক্টর প্রোটিনস। তোমাকে আরেকটা কথা বলি, সবারই কিন্তু একটা রেজিস্ট্যান্ট পাওয়ার আছে। এই যে তোমার তোমার শরীরে দেখা যাবে যে একই সময়ে একই জায়গায় থেকে তোমার ঠান্ডা লাগেনি, আরেকজনের ঠান্ডা লেগেছে, বা তোমার পেট খারাপ হয়নি, আরেকজনের পেট খারাপ হয়েছে, বা তোমার একটা যে কোনো কারণে ডিজিজটা হয়েছে বা আরেকজনের হয়নি। এই যে যে কারো হয় কারো হয় না, এগুলো তো নির্ভর করে অনেকটা কিসের জন্য জানো? এগুলো নির্ভর করে তার মধ্যে যে রেজিস্ট্যান্ট বা ইমিউনিটি যে অ্যাবিলিটি আছে তার উপরে, মানে এটা একটা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস। তো প্ল্যান্টেরও এমন ইমিউনিটি, তার কিছু অ্যাবিলিটি থাকে, যেটা প্যাথোজেন যদি তোমার প্ল্যান্টের মধ্যে প্রবেশও করে ফেলে কোনো কারণে, সেই প্যাথোজেনকেও সে কিন্তু ডিসঅ্যাবল করে দিতে পারে তার ইমিউনিটি পাওয়ার দিয়ে বা তার রেজিস্ট্যান্ট পাওয়ার দিয়ে। তো এই যে যে রেজিস্ট্যান্ট পাওয়ার, অনেক ক্ষেত্রে প্যাথোজেন করে কি জানো, কিছু কেমিক্যালস আগেই সিক্রেট করে, সিক্রেট করলে তার যে এই ইমিউনিটি পাওয়ার সেটাকে সে নষ্ট করে দেয়, এটাকে সে নষ্ট করে দেয়। তখন দেখা যায় যে সহজেই সে ডিজিজ তৈরি করতে পারে। তো এই 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 সব ক্ষেত্রে ইফেক্টর প্রোটিনস বলে এগুলাকে, যে প্যাথোজেন এই ধরনের কেমিক্যাল আগে দিয়ে তার ইমিউনিটি পাওয়ারটাকে নষ্ট করে দেয়। আরেকটা আছে যে হরমোন ম্যানিপুলেশন। প্যাথোজেন কি করে জানো, কিছু হরমোন দেয়। হরমোনের কি কাজ জানো? একটা গাছের হরমোন, যদি হরমোনে গাছের গ্রোথটা কতখানি হবে, যদি হরমোনের পরিমাণ একটু বেশি হয়ে যায়, গাছের গ্রোথটা অনেক বেশি হয়ে যায়। তোমরা তো জানো হরমোন দিয়ে কখনো কখনো কোনো ফলের সাইজ বড় করা হয়, গাছের সাইজ বড় করা হয়। সেই হিসেবে হরমোনের কিন্তু এই ধরনের কিছু কাজ আছে। তো অনেক ক্ষেত্রে হয় কি, কিছু গাছ আছে তার যদি নর্মাল গ্রোথ হয়, তাহলে তার যে ইয়াটা থাকে, তার যে স্ট্রেংথটা থাকে, তাইলে অনেক ক্ষেত্রেই প্যাথোজেন করে কি, সেখানে ডিজিজ করতে পারে না, তার মধ্যে ঠিকমতো প্রবেশ করতে পারে না, প্রবেশ করলেও দেখা যায় বিভিন্ন ধরনের বাধা আসে। কিন্তু সেই গাছটাকে যদি কিছু হরমোন প্রয়োগের মাধ্যমে যদি গাছটাকে একটু বেশি লম্বা করে দেওয়া যায়, লিকলিকে করে দেওয়া যায়, দুর্বল করে দেওয়া যায়, তাইলে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই সেই ডিজিজটা সে করতে পারে। এইভাবে হরমোন ম্যানিপুলেশনের মাধ্যমে কিন্তু ডিজিজটা করে দিতে পারে। তারপরে নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশন। তাহলে এটা তো তোমরা বুঝতেই পারছো, আলটিমেটলি প্যাথোজেন যে প্ল্যান্টে অ্যাটাক করে তার মূল উদ্দেশ্য হলো গিয়ে সেখান থেকে প্রোটোপ্লাজম থেকে সে নিউট্রিয়েন্ট নিয়ে নিবে, নিউট্রিয়েন্ট নিয়ে সে তার লাইফ সারভাইভ করবে। তাহলে এইভাবে নিউট্রিয়েন্ট যদি নিয়ে নেয় তাহলে সেলটা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, উইক হয়ে যায়, এভাবেও কিন্তু ডিজিজ তৈরি হয়। তাহলে এই যে যে পাঁচটা পয়েন্ট তোমরা দেখলে, এই পাঁচটা পয়েন্টের মাধ্যমে আলটিমেটলি ডিজিজের বিভিন্ন ধরনের মেকানিজম, এই মেকানিজমগুলো কাজ করে। তো এখন আমরা ধীরে ধীরে দেখব যে এই যে স্টেপগুলো আছে, সাতটা স্টেপ বা স্টেজ,
এগুলা সম্পর্কে আমরা ধীরে ধীরে ধারণা নিই। নেক্সট আমরা প্রথমেই আসি ইনোকুলেশন। তো ইনোকুলেশনে এখানে আমরা একটু দেখো বোল্ড আকারে লিখে দিয়েছি, এখানে পুরোটাই পড়বে, কিন্তু এখানে আসল কথাটা কি জানো, মানে প্যাথোজেনটাকে কামস ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য হোস্ট প্ল্যান্ট। শোনা যাচ্ছে তো না আমার কথা? আরেকবার রেসপন্সটা করো তোমরা। জি স্যার। আচ্ছা, আমরা প্রথম যে স্টেজটা সেটা ইনোকুলেশনে চলে আসছি। ইনোকুলেশনে বলা আছে যে ইনোকুলেশনটা কি, ইটস এ প্রসেস। সেই প্রসেসটা কি, হোয়ার দ্য প্যাথোজেন কামস ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য হোস্ট। তার মানে তোমরা বুঝতেই পারছো, একটা ডিজিজ যদি হতে হয় প্রথমে প্যাথোজেনকে তো অবশ্যই হোস্টের সংস্পর্শে আসতে হবে। সেই সংস্পর্শে আসাটাই হলো ইনোকুলেশন। ইটস নাথিং, জাস্ট সংস্পর্শে আসা, এটাই হলো ইনোকুলেশন। তো ইনোকুলেশন নামটা কেন হয়েছে, যে ইনোকুলেশন নামটা আসছে কোথেকে জানো, ইনোকুলাম থেকে। ইনোকুলাম হলো গিয়া এই প্যাথোজেনেরই যে কোনো পার্ট যেটা ডিজিজ তৈরি করতে পারে তাকে ইনোকুলাম বলে। তো ইনোকুলাম সম্পর্কে আমরা পরে একটু ধারণা নেব। তো আমরা ইনোকুলেশনের আমরা জাস্ট ইয়াটা বুঝলাম, সেন্সটা বুঝলাম যে ইটস নাথিং বাট জাস্ট প্যাথোজেন কামস ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য হোস্ট প্ল্যান্ট, এইটাই হলো গিয়ে ইনোকুলেশন, এই প্রসেসটা। তো এই ইনোকুলেশনের আন্ডারে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হলো গিয়ে প্যাথোজেনের যে সোর্স, সে কি কি সোর্স আছে, তারপর হলো হোস্ট ফ্যাক্টরস, যেটা ইনোকুলেশনের জন্য যেই হোস্ট ফ্যাক্টরগুলো কাজ করে সেটা সম্পর্কে জানবো। অ্যান্ড লাস্ট, এটা আসলে 3 নাম্বার হবে, একটু কারেকশন করি, পয়েন্ট 3 হবে। আর হলো কি টাইপস অফ ইনোকুলা, কত ধরনের ইনোকুলা আছে। টাইপস অফ ইনোকুলা পড়তে গেলে ইনোকুলাটা কি সেটা আমরা আগে জানবো, আমরা জানবো না। তা আগে আমরা এই প্রথমটা আসি, প্যাথোজেন সোর্স। তো প্যাথোজেন সোর্স তোমরা এখান থেকে দেখো প্যাথোজেনের সোর্স কি কি হতে পারে। বলা আছে ইনফেক্টেড প্ল্যান্টস, তার মানে একটা ফসলে যদি কোনো প্যাথোজেন কোনো রোগ থাকতো, এই ফসলটা যদি আলটিমেটলি তুমি হারভেস্ট করে ফেলো, তো ফসলের যেই প্ল্যান্ট, ইনফেক্টেড যে প্ল্যান্ট যে পড়ে থাকে, সেই ইনফেক্টেড প্ল্যান্ট থেকে কিন্তু পরবর্তী সিজনেও আবার ডিজিজ হতে পারে। তো ইনফেক্টেড প্ল্যান্ট থেকে কিন্তু পরবর্তীতে হেলদি প্ল্যান্টে ডিজিজ হতে পারে। ইনফেক্টেড প্ল্যান্ট একটা সোর্স হতে পারে, সিড একটা সোর্স হতে পারে। সিড যদি ইনফেক্টেড থাকে বা কন্টামিনেটেড থাকে, মানে সিডের গায়ে জাস্ট মানে ইনফেকশন তো ভিতরে প্রবেশ করে এস্টাবলিশ হতে হয়, সেটাকে ইনফেকশন বলে। আর কন্টামিনেশন বলে জাস্ট সিডের গায়ে মনে করে একটা কর্নেডিয়া জাস্ট স্পর্শ করে লেগে আছে, এটাকে কিন্তু ইনফেকশন বলা যায় না। হুম, এটাকে ইনফেকশন হয়, এটা হলো গিয়ে কন্টামিনেশন। যদি সিড কন্টামিনেশন হয়, তো এই যদি কন্টামিনেটেড অথবা ইনফেক্টেড সিড হয় সেটা দেয়, সেটা একটা সোর্স। তারপর অনেক ক্ষেত্রে সয়েল, মনে করো এই সিজনে একটা ক্রপ করলে তুমি, মনে করো কলা কলা লাগালে, কলার মধ্যে ফিউজেরিয়াম ডিজিজ হলো, ফিউজেরিয়াম দিয়ে আবার এই বছর শেষ হয়ে গেল, আবার নেক্সট ইয়ারে আবার শুরু করলা, তখন দেখা গেল ওই ফিউজেরিয়াম মাটিতে, ফিউজেরিয়াম কিন্তু সয়েল বোর্ন প্যাথোজেন, মানে যেই প্যাথোজেন গুলা সয়েলে থাকতে পারে, তো সেগুলোর সোর্স তো অবশ্যই সয়েল হবে। তো সেরকম এটার সোর্স একটা সয়েলও আছে। আবার অনেক ক্ষেত্রে ওয়াটারও কিন্তু সোর্স হিসেবে কাজ করে, যেমন ইরিগেশন ওয়াটার। তুমি যদি একটা ইনফেক্টেড মানে ফিল্ড থেকে যদি পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি প্রবাহিত হয়, তাহলে সহজেই প্যাথোজেন গুলো এক জায়গা থেকে যে ট্রান্সফার হবে। তারপরে অনেক ক্ষেত্রে এয়ারবোর্ন পার্টিকলস বা এয়ারবোর্ন, মানে এয়ারবোর্ন যেমন কনিডিয়া, এগুলো তো এয়ারবোর্ন, কনিডিয়া যদি বাতাসের সাহায্যে উড়ে উড়ে যায়, সেসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এইটাও একটা সোর্স হিসেবে কাজ করে। আরেকটা ইম্পর্টেন্ট সোর্স হলো ভেক্টরস। ভেক্টর কি, ভেক্টর তোমরা জানো কিছু কিছু ডিজিজ, মানে ডিজিজের প্যাথোজেন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য অন্য আরেকটা অর্গানিজমের উপর নির্ভর করে। হুম, যেমন ইনসেক্টের উপরে নির্ভর করে অনেক কিন্তু ফাঙ্গাল ডিজিজ হয়, বা অন্য অন্য ডিজিজও হতে পারে। তো ইনসেক্ট, ফাঙ্গাল ডিজিজ না, বিশেষ করে ভাইরাস ডিজিজ, সরি আমি ভুল বলেছি, বিভিন্ন ধরনের ভাইরাস ডিজিজ কিন্তু ইনসেক্টের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়। তার একটা সুন্দর উদাহরণ, প্ল্যান্ট থেকে যদি আমরা হিউম্যান ডিজিজের ক্ষেত্রেও আমরা চিন্তা করি, বিভিন্ন ধরনের ডিজিজ তোমরা জানো, এই যে যেমন কি বলে, কিছু আছে মশা দিয়ে যে ডেঙ্গু, হ্যাঁ, এই ধরনের চিকুনগুনিয়া, এই ধরনের ডিজিজগুলো যে হয় মশা দিয়ে হয়। মশাটা এখানে কি আসলে, মশা ইজ নাথিং, জাস্ট ভেক্টর।
হ্যাঁ, আসলে তোমার ডিজিজটা হয় কি দিয়ে? আসলে ডিজিজটা তো মশা দিয়ে হয় না, ডিজিজটা হয় ভাইরাস দিয়ে। হ্যাঁ, এই মশাটার কাজ হলো গিয়া একটা যদি ডিজিজ বা একটা ডিজিজ হিউম্যান বডি থেকে সে যদি রক্ত চুষে নেয়, সে যদি আবার আরেকটা হেলদি হিউম্যান বডিতে যদি আবার অ্যাটাক করে, তাহলে দেখা যায় যে সহজেই সে ওই ডিজিজ ইয়া থেকে ওই ভাইরাসগুলা বহন করে নিয়ে এসে আবার একটা হেলদি হিউম্যান বডিতে আবার ট্রান্সফার করে দেয়। এই যে এই প্রক্রিয়াটা, এটাকে আমরা ভেক্টর ট্রান্সমিশন বলি। তো এই ভেক্টরের মাধ্যমে হয়। তো ভেক্টর হিসেবে মোস্টলি ইনসেক্ট কাজ করে। এছাড়া নেমাটোড, তোমরা জানো নেমাটোডও অনেক ক্ষেত্রে ভেক্টর হিসেবে কাজ করতে পারে। তাহলে এইগুলো হলো গিয়ে তোমার প্যাথোজেন সোর্স গেল। আচ্ছা, এখন আমরা আসি হোস্টের কথা। এগুলো তো প্যাথোজেনের কথা বললাম, এবার আসি হোস্টের কথা। হোস্ট কিভাবে ইনফ্লুয়েন্স করে ইনোকুলেশনের ক্ষেত্রে। তুমি চিন্তা করো, একটা প্যাথোজেন যদি একটা পাতার উপরে আইসা বসে, সেই পাতাটার সারফেসটা যদি ওয়াক্সি থাকে, একটা মোমের মতো যদি আবৃত থাকে, এই যে মনে করো যে একটা কচু পাতা, হ্যাঁ কচু পাতা, তারপরে অনেক এই ধরনের যে কিছু কিছু পাতা আছে, কচু পাতার উপরে কিন্তু বেশ ওয়াক্সি লেয়ার থাকে। বা অন্য কোনো তার যে সেল ওয়াল, সেটা যদি অনেক মানে হার্ড একটা স্ট্রাকচার তৈরি থাকে, তাহলে সেই ধরনের কারণে এই হোস্টের সেই কারণে কিন্তু অনেক সময় ডিজিজ কখনো বেশি হয়, কখনো কম হয়। তাহলে হোস্ট সারফেসটা কি রকম, হ্যাঁ, তাই বলা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটার উপরে নির্ভর করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিজিজটা মানে ওই ইনোকুলেশনটা হবে, মানে অ্যাটাচমেন্ট তার ঠিক মতো হবে কি হবে না, সেটা নির্ভর করবে। তারপরে আসে যে সারফেস কেমিস্ট্রি। তার মানে সারফেস কেমিস্ট্রি বলতে ওই একই অনেক ধরনের। তার মানে যে হোস্টের তার যে সারফেস, তার মধ্যে কি ধরনের কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালের জন্য দেখা যাবে কখনো কখনো কোনো প্যাথোজেনকে সে অ্যাট্রাক্ট করে, আবার কখনো কখনো দেখা যাবে সে রিপেল করে। রিপেল মানে দূরে সরিয়ে রাখে। তো এই যে এই কেমিক্যাল কিছু মেকানিজমের জন্য অনেক ক্ষেত্রে ইনোকুলেশনের প্রভাবটা পড়ে। তারপরে তোমার হোস্টের যে সারফেসে যে ময়েশ্চার, তার উপর নির্ভর করে। তারপরে প্ল্যান্টের যে এইজ অ্যান্ড কন্ডিশন, প্ল্যান্টের মানে বয়স কত হয়েছে, তার উপর একটা নির্ভর করে। তাহলে এগুলা গেল হলো গিয়ে হোস্টের ফ্যাক্টর গুলা। এরপরে লাস্ট ওয়ান আসি আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস তোমরা ভালো মতোই জানো, যে কোনো কিছু হওয়ার জন্য টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড বা রেইন, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো, যে কোনো একটা ডিজিজ সিজন ওয়াইজ, এই যে মনে করো যে ডেঙ্গু, এটা তো সব সময় হয় না, কোন একটা নির্দিষ্ট সময় হয়, সিজনের বেশি হয়। হ্যাঁ, তো কারণটা কি? তার মানে ওই সময়কার তার টেম্পারেচার, তার হিউমিডিটি, হ্যাঁ, তারপরে রেইনফল, এগুলোর উপর নির্ভর করে। এই কথাগুলো এখানে এক লাইন করে বলা আছে, তোমরা এগুলো দেখলেই সহজে বুঝবে। তার মানে টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড অর রেইন, এগুলোর উপরে মানে প্ল্যান্টের যে ইনোকুলেশন, সেগুলো ভেরি ইম্পর্টেন্ট ভাবে কাজ করে। এবার আসি আমরা টাইপস অফ ইনোকুলা। মানে ইনোকুলা মানে যেই যেই পার্টিকেলটা দিয়ে ডিজিজ হয়। আমরা তো পুরো প্যাথোজেনটাকে, পুরা অর্গানিজমটাকে আমরা প্যাথোজেন বলি, যেটা দিয়ে ডিজিজ হয়। কিন্তু পুরা অর্গানিজম যে সবসময় আসে তা তো না, অর্গানিজমের যে কোনো একটা অংশ এসে ডিজিজটা তৈরি করে। কখনো দেখা যায় হাইফা আসে, হাইফা দিয়ে ডিজিজ তৈরি করতে পারে, কখনো এই মনে করো কনেডিয়া দিয়ে করতে পারে। এই যে যে স্মল পার্টস, এই পার্টস গুলা কি আমরা আসলে ইনোকুলা বলি। তো ইনোকুলার আমরা যদি ডিফাইন করতে চাই, তাহলে এখানে বলা আছে এনি পার্ট অফ দ্য প্যাথোজেন, যে কোনো পার্ট হতে পারে, হুইচ ইজ ক্যাপাবল অফ কজিং ডিজিজ ইজ কল্ড ইনোকুলাম। তাহলে ইনোকুলামটা সম্পর্কে তোমরা জানছো, এখানে বলেছি ইনোকুলাম, আর এখানে আছে ইনোকুলা। তার মানে কি, এইটা হলো গিয়ে প্লুরাল, এটা হলো গিয়ে সিঙ্গুলার, ভালো করে খেয়াল রাখবা। হ্যাঁ, ইনোকুলাম হলো গিয়ে সিঙ্গুলার আর এটা হলো গিয়ে প্লুরাল। তাহলে টাইপস অফ ইনোকুলার আমরা ডিফাইন করতে গেলে বললাম যে এনি পার্ট অফ দ্য প্যাথোজেন, প্যাথোজেনের যে কোনো একটা অংশ যদি সে ডিজিজ তৈরি করে, হ্যাঁ, হুইচ ক্যাপাবল অফ কজিং ডিজিজ ইজ কল্ড ইনোকুলাম। তাহলে ইনোকুলামটা তোর বলছে, এই ইনোকুলামের জন্যই এই এই স্টেজটার নাম দেওয়া হয়েছে ইনোকুলেশন। তো যাই হোক, টাইপস অফ ইনোকুলামের মধ্যে কি কি আছে ইনোকুলাম, তোমরা জানো যে কোনো একটা ফাঙ্গাসের একটা স্পোর থাকতে পারে, সেটা এক ধরনের ইনোকুলা হতে পারে। তোমরা জানো যে যে কোনো একটা স্পোর না থেকে যদি মাইসিলিয়াম কোথাও একটা হোস্টের সাথে এসে অ্যাটাচ হয়ে তারপর ডিজিজ তৈরি করে ফেলতে পারে। আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা, ফাঙ্গাসের ক্ষেত্রে মূলত এটা বেশি কাজ করে। তারপরে যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলো, তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল সেল, তার তো আর কিছু নাই, তার শুধু একটা সেলই আছে, তাই ব্যাকটেরিয়াল সেল সেখানে ইনুকুলা হিসেবে কাজ করবে। আর ভাইরাসের ক্ষেত্রে ভাইরন ভাইরন
ভিরিয়ন বলা যেতে পারে, ভিরিয়ন এটা কাজ করে। তো ভিরিয়নের যে একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে সেটাও আমরা তোমরা দেখে নিবে। এ ভিরিয়ন ইজ এ কমপ্লিট ম্যাচিউর অ্যান্ড ইনফেকশাস ভাইরাস। আসলে এটা মূলত ভাইরাস, ভাইরাসের যেই সিঙ্গেল পার্টটা ডিজিজ তৈরি করার জন্য কাজ করে, বা মূলত সে পারফর্ম, যেই সিঙ্গেল পার্টটা ডিজিজ তৈরি করার জন্য পারফর্ম করে তাকে আমরা ভিরিয়ন বলি, আর পুরো ইয়াটাকে আমরা ভাইরাস বলি। তো ভিরিয়ন হলো গিয়া এটা একটা ইনোকুলার নাম, ভাইরাসের ইনোকুলার নাম হলো গিয়া ভিরিয়ন্স বলা যেতে পারে। আচ্ছা, আর নেমাটোডের ক্ষেত্রে আহ, ইয়াটা কি বলে, ইনোকুলা কোনটা বলা যেতে পারে, লার্ভি বলা যেতে পারে, তারপর অ্যাডাল্ট ডিজিজ তৈরি করতে পারে, লার্ভি করতে পারে, আবার এক্স তৈরি করতে পারে। তাহলে দেখা যায় এই তিনটাই নেমাটোডের ক্ষেত্রে ইনোকুলো হিসেবে কাজ করে। তাহলে এই গেল তোমাদের প্রথম যে ইয়াটা, ইনোকুলেশন, প্রথম যে স্টেজটা। এই পর্যায়ে এই কয়েকটা বা আইটেম দিয়ে আমরা শেষ করলাম, হলো গিয়ে ইনোকুলেশন। আচ্ছা, এরপরে নেক্সটে আমরা আসি পেনিট্রেশন। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো যে প্রথমে জাস্ট কামে, মানে কাম ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য প্যাথোজেন, জাস্ট একটু স্পর্শ করলো। এবার স্পর্শ করার পরে কি হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে পেনিট্রেশন ঘটবে। তাইলে এখন যেটা হবে, প্যাথোজেনটা হোস্টের মধ্যে পেনিট্রেট করবে। তো পেনিট্রেশন, এইটা প্রসেসটাকে আমরা যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা বলি যে ইটস এ প্রসেস বাই হুইচ এ প্যাথোজেন এন্টার্স দ্য হোস্ট প্ল্যান্ট আফটার সাকসেসফুল ইনোকুলেশন। মানে আগে ইনোকুলেশনটা কমপ্লিট হয়ে গেলে তারপরে যে ভেতরে প্রবেশ করার যে প্রক্রিয়াটা, প্রসেসটা, সেটাই হলো গিয়ে পেনিট্রেশন। এখানে এই কথাটাই বলা আছে, তোমরা সিম্পল নামিয়ে তোমরা বুঝতে পারছো। এটা আর ডিফাইন করা মানে এখানে যে পড়ে তোমার বুঝতে হবে তা না, তোমরা নিজেরা এমনি বুঝতে পারছো। তো এবার আমরা আসি পেনিট্রেশন কত রকম ভাবে হতে পারে। এইখানে আমরা বলেছি ডিরেক্ট পেনিট্রেশন, মানে এখন সরাসরি কারো হেল্প ছাড়াই সে একটা প্যাথোজেন সরাসরি ভিতরে ঢুকে যায়। তাই সেই ঢুকতে গেলে যেই কাজগুলা সে করে, হ্যাঁ, মেকানিক্যাল ফোর্স, তার মানে মেকানিক্যাল ফোর্স মানে কি, একটা হাইফা জোর জবরদস্তি করে ছিদ্র হয়ে ভেতরে প্রবেশ করে, সেটা যদি হয় তাহলে এটাকে বলি আমরা মেকানিক্যাল ফোর্স, মানে খুব মানে ফিজিক্যাল প্রেসার দিয়ে ভেতরে প্রবেশ করে যায়। আচ্ছা, কখনো কখনো এইভাবে প্রেসার দেয় না, কখনো কখনো ওই যে তোমরা জানো যে কিছু আছে যে এনজাইম প্রডিউস করলেই তার যে সেল ওয়াল আছে সেল ওয়ালটা ভেঙে যায়, তখন তার জন্য ইজিলি তার ভেতরে প্রবেশ করতে পারে। তার মানে এনজাইমেটিক ডিগ্রেডেশনের মাধ্যমেও অনেক ক্ষেত্রে হতে পারে। তা কিছু এনজাইমের নাম এখানে দেওয়া আছে, সেলুলাইজেস, পেকটিনাইজ, কিউটিনাইজেস, এগুলো হলো গিয়ে বিভিন্ন ধরনের কমন এনজাইম যেটা দিয়ে সহজে ঢুকতে পারে। তার মানে ডিরেক্ট পেনিট্রেশন আমরা দুই ভাবে করতে পারি, যে একটা প্যাথোজেন সরাসরি ঢুকবে, কোনো কিছু লাগবে না, আর এটা হলো গিয়ে কখনো কখনো এনজাইম প্রডিউস করলে ইয়াটা সেলটা ভেঙে যাবে, তখন ভিতরে প্রবেশ করতে পারবে। তাহলে এইটাকে আমরা বললাম ডিরেক্ট পেনিট্রেশন। তারপরে বলা আছে পেনিট্রেশন থ্রু ন্যাচারাল ওপেনিংস। তোমরা জানো একটা প্ল্যান্টের ন্যাচারাল ওপেনিংস গুলা কি কি, মানে ন্যাচারাল ওপেনিং মানে এমনি এমনি যেটা বা ভেতরে প্রবেশ করার জন্য কিছু ওপেনিং থাকে। তোমরা জানো স্টোমাটা, এটা একটা ন্যাচারাল ওপেনিং। আহ এখানে আমরা নিচে আসি, এই যে আসছে প্রথমে স্টোমাটা, এটা একটা ন্যাচারাল ওপেনিং। স্টোমাটা যেহেতু এমনি ওপেন থাকে, তো সেখান দিয়ে তো সহজেই পেনিট্রেট করতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট একটা ইয়া ওয়ে। তারপরে আসে লেন্টিসেল। লেন্টিসেলটা বলা হচ্ছে ওপেনিংস ইন দ্য স্টেম, স্টেমের মধ্যে কিছু কিছু ওপেনিং থাকে, অ্যান্ড ফ্রুটস, ফলেও থাকে, দ্যাট ফ্যাসিলিটেট গ্যাস এক্সচেঞ্জ, মানে গ্যাস এক্সচেঞ্জের জন্য কিছু কিছু জায়গা থাকে, ওপেনিং তৈরি করে গাছের ক্ষেত্রেও। তো সেগুলোকে আমরা বলি লেন্টিসেল। তোমরা আগে জানি না লেন্টিসেল টার্মটা শুনেছো কিনা, আমার নিচে একটা ছবি আছে তোমাকে আমি দেখায় বোঝাবো না। আরেকটা টার্ম, আরেকটা ন্যাচারাল ওপেনিং আছে, হাইডাথোরস। তোমরা সকালবেলা, ভোরবেলা যদি মানে ভোরবেলা যদি তোমরা বাইরে যাও, অনেক গাছেই দেখবা পাতার দিকে তাকালে পাতার কিনারা দিয়ে ফোঁটা 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 মানে পুতির মালার মতো পানি জমে থাকে। তো এই যে যে পানি জমে থাকে, এই পানিগুলো কিন্তু আসে কোত্থেকে, এই পানিগুলো কিন্তু গাছ থেকে ভেতর থেকে বাইরে বেরোয় আসে। হ্যাঁ, বাইরে বের এসে এমন একটু বেরোয় আসে যেখানে একটা ড্রপ অফ ওয়াটার তৈরি করে। তো এই যে যে তৈরি হয় সেগুলাকেই আমরা হাইড্রোথোরস বলি। এগুলো সাধারণত পাতার কিনারাতে এক ধরনের ছোট ছিদ্র থাকে। হ্যাঁ, এটাকে আমরা বলছি ওয়াটার সিক্রেটিং পোর্স, মানে ওয়াটার বের হওয়ার জন্য যে ছিদ্র, দ্যাট সাম প্যাথোজেন্স এক্সপ্লয়েট, যেটা প্যাথোজেনের ক্ষেত্রে এটা ইউজ করে পেনিট্রেশনের জন্য। তাইলে আমরা পেনিট্রেশনের জন্য স্টোমাটা, লেন্টিসেল এন্ড হাইডাথোরস আমরা
একটা কাজ করি, এটা 4 নম্বর পৃষ্ঠা, তো আমরা চলে যাই, একটা লাস্টে ছবি আছে, একটু দেখো তোমরা ছবিগুলো দেখলে বুঝবা। এইটাকে বলে লেন্টিসেল। এটা যদি একটা স্টেম হয়, স্টেমের মধ্যে এই ধরনের কিছু দাগ দেখবা তোমরা অনেক ক্ষেত্রে। এই স্টেম গুলাকে বলা হয় লেন্টিসেল। এগুলা আসলে কেন, এই যে এই জায়গাগুলো চকচক করা জায়গাগুলা দিয়ে কিন্তু কোনো গ্যাস এক্সচেঞ্জ হতে পারে না, কিন্তু এই জায়গাটা দিয়ে গ্যাস এক্সচেঞ্জ হতে পারে বাইরের থেকে ভিতরে। এই জায়গাটা অনেকটাই বলা যায় যে এপিডার্মাল লেয়ারটা ভেঙে যায়। এইখানে যেমন এপিডার্মাল লেয়ার দিয়ে ঘেরা থাকে, কিন্তু এই জায়গাটা এপিডার্মাল লেয়ারটা ভাঙার পরে ভেতরের যে সেলগুলো এগুলো এক্সপোজ হয়ে যায়। তো এইগুলাকেই বলে লেন্টিসেল। লেন্টিসেলের যদি তুমি অ্যানাটমিটা দেখো, এইটা একটা অনেকটা অ্যানাটমি। এই যে এপিডার্মাল লেয়ার যেটা থাকে, এই যে এপিডার্মাল লেয়ার এইখান দিয়ে ভেঙে যায়, ভেঙে এরকম ওপেন থাকে। তাহলে এখানে একটা ওপেন, এই যে লেন্টিসেল, এই ওপেনিং দিয়ে ভেতরে কিন্তু সহজেই সে প্রবেশ করতে পারে। আরেকটা কথা, এই যে তোমাদের যে বললাম হাইডাথোর্স, এই যে যে পাতায় তোমরা অনেক ক্ষেত্রে সকালবেলা যদি যাও কখনো বাইরে, দেখবে যে অনেক গাছের পাতাতে এই ধরনের ড্রপ অফ ওয়াটার এই যে প্রত্যেকটা কিনার দিয়ে এরকম ভাবে তৈরি থাকে। তো এইগুলাকে বলা হয় হাইডাথোর্স। এখানে যেহেতু স্যার স্যার এই প্রক্রিয়াকে স্যার গার্ডেশন বলে না? না, গাটেশনের এই মুহূর্তে আমি টার্মটার মিনিংটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো এইটা এই ছিদ্রটাকে বলতাম, ন্যাচারাল ওপেনিংটাকে বলে হলো হাইডাথোর্স। আর গাটেশন বলতে পারো যে যেই প্রক্রিয়াতে তোমার ওয়াটারটা সিক্রেট করে, হ্যাঁ, সিক্রেট করার যে প্রসেস, সেটাকে গাটেশন বলতে পারে। কিন্তু আমি এখানে হাইডাথোর্সটা বললাম হলো গিয়ে এখানে যে পোরটা থাকে বা ছিদ্রটা থাকে, সেটাকে বলে হাইডাথোর্স। এই হাইডাথোর্স দিয়ে যেই প্রক্রিয়ায় পানিটা বের হয় সেটা গাটেশন হতে পারে। আচ্ছা, আমরা চলে যাই আবার 4 নম্বর পেজে। তাহলে তোমরা বুঝতে পারছো যে পেনিট্রেশনের যে ন্যাচারাল ওপেনিংস এর মাধ্যমে যে পেনিট্রেশন গুলো হচ্ছে, তার কয়েকটা 3টা ওয়েতে হয়, তা জানতে পারলাম। আরেকটা আছে পেনিট্রেশন থ্রু ওন্স। মানে এই ওন হলো গিয়ে, এটা হলো গিয়ে যদি কখনো কোনো কারণে আর্টিফিশিয়াল তুমি কখনো কোনো ক্ষত হয়, বা গাছের ডাল ভেঙে যাওয়া, বা কিছু কিছু দা দিয়ে কোপ দেওয়া, এই ধরনের যদি ক্ষত হয় সেগুলোকে আমরা ওন বলি। তো এইটা আবার এই ধরনের যেমন মেকানিক্যাল ড্যামেজের মাধ্যমে, মেকানিক্যাল ড্যামেজ বলতে এই যে ওনটা বিভিন্ন কারণে হতে পারে। তুমি ক্ষেতে যখন কেউ কাজ করতে যায়, গাছের ডাল ভাঙা, পাতা ভাঙা, এইভাবে যদি কোনো ওন তৈরি হয়, তাহলে সেখান দিয়ে কিন্তু পেনিট্রেশন সহজে হয়। আরেকটা সহজ পদ্ধতি হলো ইনসেক্ট ভেক্টর। ওই যে তোমাকে বললাম যে ভেতরে প্রবেশ করার জন্য মনে করো যে এই যে ডেঙ্গু টেঙ্গু এগুলা দিয়ে কিন্তু, ডেঙ্গুর কোনো ভাইরাস কিন্তু তোমার ভেতরে কোনোভাবেই প্রবেশ করতে পারতো না যদি এখানে মানে ইনসেক্ট বা মসকিউটো যদি এখানে কাজ না করতো। মসকিউটো কি করে, তার তো যে মানে, ইয়া আছে, মাউথ পার্স আছে, সেটা কিন্তু একটা নিডলের মতো, সুইয়ের মতো। সেই সুইয়ের মতো নিডল দিয়ে যখন তোমার ভেতরে প্রবেশ করা দেয় শরীরের মধ্যে, তখন কিন্তু সহজেই ইয়ে দিয়ে কাজ করে। তাহলে ইনসেক্ট ভেক্টর যেটা, সেটাও দেখা যায় যে ইনোকুলেশনের ক্ষেত্রে খুব ইফেক্টিভলি কাজ করে। তারপরে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা দেখলে সহজে বুঝবা। আর একটা আছে এখানে, তারপরে আসছে মেকানিজমস ফ্যাসিলিটেটিং পেনিট্রেশন। কোন কোন মেকানিজমের মাধ্যমে পেনিট্রেশন ফ্যাসিলিটেট করে? স্যার স্যার আপনি কি বলো। একটু ইনোকুলেশন ওয়ার্ডটা একটু এক্সপ্লেন করবেন? এটা বারে বারে সামনে আসতেছে তো, বুঝতেছি না কিছু। আচ্ছা, ইনোকুলেশন ইটস নাথিং বাট প্রসেস, ইটস এ প্রসেস। ও আমি তো এখন তো আসছি পেনিট্রেশনে। ও, তুমি ইনোকুলেশন সম্পর্কে জানতে চাচ্ছ। ইনোকুলেশন হলো গিয়া প্রসেস বাই হুইচ প্যাথোজেন কাম ইন কন্ট্যাক্ট উইথ হোস্ট। আমি বাংলা যদি সহজভাবে বলতে চাই, যেই পদ্ধতিতে প্যাথোজেন হোস্টের গায়ে এসে পড়ে, বা কাম ইন কন্ট্যাক্ট মানে মানে কি বলা যায়, কন্ট্যাক্ট এখানে বলা যায় স্পর্শ, বা স্পর্শ মানে করে। ওয়ে অফ রিচ আউট দা মাইক্রো অর্গানিজম। আচ্ছা, বলতে পারো। তার মানে ইয়েতে কি বলা যায়, কন্ট্যাক্টে চলে আসা। কন্ট্যাক্ট মানে কি, গায়ের সাথে গায়ে স্পর্শ করলে তো আমরা কন্ট্যাক্ট বলি। কন্ট্যাক্টে আসতে হবে। এই করতে আসে। কন্ট্যাক্টে আসার প্রসেসটাই হলো গিয়ে ইনোকুলেশন। তো এখন কি মোটামুটি ইনোকুলেশন সম্পর্কে তো আর মনে হয় কোনো সমস্যা নাই, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা তো আসছি পেনিট্রেশনে। হ্যাঁ, দ্বিতীয় পেনিট্রেশনে কি কি প্রক্রিয়াতে পেনিট্রেশন
হতে পারে কোন কোন মেকানিজম হতে, এখানে বলা আছে অ্যাপ্রেসোরিয়াম ফর্মেশন। অ্যাপ্রেসোরিয়াম সম্পর্কে তোমাদের ধারণা আছে? একটু রেসপন্স করবা কেউ যদি কারো ধারণা থাকে। স্যার ওয়ার্ডটা আরেকবার বলবেন? অ্যাপ্রেসোরিয়াম, অ্যাপ্রেসোরিয়াম এই যে কখনো শুনেছো কিনা, না হয়তো তুমি ভুলে গেছো, দ্যাটস ওকে। কিন্তু স্যার এটা 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 সোরাই থেকে এসেছে, সোরাই। আচ্ছা, না, সরাই থেকে আসে স্যার না। না, ওকে আচ্ছা ওকে। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করবো না। তাহলে পেনিট্রেশনের যে কি কি মেকানিজম আছে তার মধ্যে একটা অ্যাপ্রেসোরিয়ামের কথা বলা আছে, আর একটা আছে এনজাইমেটিক সিক্রেশন, মানে এনজাইম প্রডিউসের মাধ্যমে, আর একটা হলো কেমিক্যাল সিগন্যালিং, আর একটা হলো ইনভলভমেন্ট অফ ইফেক্টরস। এই চারটা মেকানিজমের মাধ্যমে পেনিট্রেশন ঘটে। আমরা একে একে আসি। তো পেনিট্রেশন আসার জন্য প্রথমে বলেছি অ্যাপ্রেসোরিয়াম। এইখানে এই ছবিটা তো তোমরা দেখতে পাচ্ছ, আর আমার কার্সরটা তো দেখতে পাচ্ছ না, এই যে কার্সরটা এখানে নিয়ে এসেছি, এটা একটা স্পোর, এটা একটা স্পোর। আর এটা হলো গিয়ে মনে করো একটা পাতা, পাতার উপরের পৃষ্ঠ, এই যে কিউটিকল, এটা একটা পাতা। এই লাইনটাকে যদি আমরা পাতার পৃষ্ঠ বুঝি, আর এখানে স্পোরটা এসে বসেছে, হ্যাঁ, তো এই স্পোরটা আসছে, আসার পরে এখানে ইনোকুলেশন হয়ে গেল, মানে এখানে আসার সংস্পর্শে আসলো মানে ইনোকুলেশন হলো। এখন কি হবে, এই স্পোরটা কি করবে, এটা জার্মিনেট করে এই যে একটা জার্মিনেশন টিউব বলে এটাকে, জার্মিনেশন টিউব তৈরি করে। টিউব তৈরি করার পরে সে এখন ভিতরে প্রবেশ করার আগে একটা ঘটনা ঘটায়। সে কি ঘটে, এই জিনিসটা একটু বড়, মোটা, একটা উঁচু একটা সোয়ালিং একটা স্ট্রাকচার তৈরি করে। এই যে যে সোয়েলিং স্ট্রাকচারটা তৈরি করে এই যে জার্মিনেশন টিউবটা, সেই সোয়েলিং স্ট্রাকচারকে বলে অ্যাপ্রেসোরিয়াম। তো তোমাকে আমি একটা কথা বলি, একটু প্র্যাকটিক্যালি অন্যভাবে চিন্তা করো। মনে করো যে খুব হালকা, খুব হালকা একটা, এই কি বলা যায়, স্পোর, না স্পোর না, সোরাস। স্পোর না, আমি আমি স্পোর না, আমি বলি তোমাকে, খুব হালকা একটা আঁশের মতো কোনো কিছু তুমি যদি যদি কোনো একটা হার্ড স্ট্রাকচার যদি প্রবেশ করাতে চাও, তাহলে কিন্তু সহজে ঢুকবে না, হালকা জিনিস সহজে ঢুকানো যায় না। কিন্তু এটা যদি একটু হার্ড বা একটু ওয়েট হয়, তাহলে কিন্তু সহজে ভেতরে প্রবেশ করানো যায়। তাহলে এখানে হয়েছে কি, এই হাইফাটা খুব হালকা বা হালকা টাইপের, এটা যদি সে ঢুকতে চায়, দেখবে নিজে উপরে উঠে যাবে কিন্তু এর ভেতরে প্রবেশ করতে পারবে না। তো এইটা ভেতরে প্রবেশ করার জন্য সে এমন একটা স্ট্রাকচার, একটা বাড়ি, একটা ওয়েট তৈরি করে এখানে, হ্যাঁ, হাইফাটাকে ওয়েট তৈরি করার পরে সে যখন একটা প্রেসার ক্রিয়েট করে একটা নিডলের মতো একটা জিনিস ঢুকানোর চেষ্টা করে, তখন কিন্তু ঢুকে যায়। কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি না করে যদি সহজেই একটা নিডলের মতো জিনিস ঢুকাতে চেষ্টা করতো, তাইলে কি হতো, এই হাইফাটা দেখা যেত যে না ঢুকে সে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু ঢুকাতে পারতেছে না। তো এইটাকে মানে একটু প্রেসার ক্রিয়েট করার জন্য যে একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাকে এখানে বলা হয়েছে অ্যাপ্রেসোরিয়াম। এই অ্যাপ্রেসোরিয়াম তৈরি পেনিট্রেশনের জন্য এই অ্যাপ্রেসোরিয়াম ভেরি ইম্পর্টেন্ট, মানে বিশেষ করে ফাঙ্গাসের জন্য এটা একটা ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। তাই বলেছে যে অ্যাপ্রেসোরিয়াম ফর্মেশন ইন ফাঞ্জাই, ফাঞ্জাইয়ের ক্ষেত্রে অনেকে অ্যাপ্রেসোরিয়াম এরকম তৈরি করে। এখানে বলা আছে অ্যান অ্যাপ্রেসোরিয়াম ইজ দ্য স্পেশালাইজড স্ট্রাকচার formed by some fungi that adheres to the plant surface and generates mechanical pressure, মানে এটা একটা মেকানিক্যাল প্রেসার তৈরি করার জন্য, টু পেনিট্রেট দ্য কিউটিকল অ্যান্ড সেল ওয়াল, সেল ওয়ালের মধ্যে ঢুকানোর জন্য, প্রবেশ করানোর জন্য, এটা একটা মেকানিক্যাল প্রেসার ক্রিয়েট করার জন্য এখানে একটা অ্যাপ্রেসোরিয়াম তৈরি করে। আরেকটা হলো এনজাইমেটিক সিক্রেশন। পেনিট্রেশনের জন্য তোমরা আগেও বলেছি যে এনজাইম প্রোডাকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ভেতরে যদি সেল ওয়ালটাকে নষ্ট করে দেয়, তাহলে সহজে পেনিট্রেশন করতে পারে। আরেকটা আছে যে কেমিক্যাল সিগন্যালিং, হ্যাঁ, সাম প্যাথোজেন্স ক্যান ডিটেক্ট সিগন্যালস ফ্রম দ্য প্ল্যান্ট দ্যাট ট্রিগার পেনিট্রেশন মেকানিজম। এখানে হয়েছে কি, প্যাথোজেন, এবং যে কোনো প্যাথোজেন, মনে করো যে আমের যে একটা ডিজিজ, সেই আম গাছের ডিজিজের ওই প্যাথোজেন বা ওই কনেডিয়া ধান গাছে যদি যায় বসে, তাহলে কিন্তু কোনো কিছু হয় না, ডিজিজ হয় না, সে কিন্তু ঢুকবেও না, ঢোকার চেষ্টাও করে না, বা এগুলো কিছুই করে না। তো এইটার তাহলে কেন হয়, তার মানে একটা হোস্ট স্পেসিফিটি লাগে, স্পেসিফিসিটি লাগে। তার মানে একটা প্যাথোজেন যে কোনো গাছকে কিন্তু অ্যাটাক করে না। এই যে 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 কোনো গাছকে অ্যাটাক করে, তাহলে প্যাথোজেনের কি চোখ আছে, প্যাথোজেনের কি কোনো সেন্স আছে, তা সে বুঝে কি করে? এইখানে কাজ করে লোকে কেমিক্যাল সিগন্যালিং। এই কেমিক্যাল সিগন্যালিং এর মাধ্যমে সে তার হোস্টকে চয়েস করে। তাই ওই হোস্টকে এই কেমিক্যাল সিগন্যালিং এর মাধ্যমে, হোস্ট চয়েস করার মাধ্যমে যে পেনিট্রেশন ঘটে, সেই জন্য এটাও একটা ইম্পর্টেন্ট মেকানিজম যেটা কেমিক্যাল সিগন্যালিং এর মাধ্যমে ঘটে। আর 4 নম্বর আসছে ইনভলভমেন্ট অফ ইফেক্টরস। ইফেক্টরসটা কি, অনেক ক্ষেত্রে তোমাকে বলেছি যে ডিজিজ কিন্তু
সব সময় হবে না। তোমার শরীরের মধ্যে ঠান্ডার একটা জীবাণু ঢুকলো, তোমার তোমার যে রুমমেট আছে তারও শরীরের মধ্যে ঠান্ডার জীবাণু ঢুকলো। দেখা যাবে যে তোমার রুমমেটের ঠান্ডা লেগে গেছে, পরদিন সে শুধু হাঁচি দিচ্ছে বা বিভিন্ন ধরনের ঠান্ডা লেগেছে, তোমার ঠান্ডা লাগে নাই। তো এই যে যে কারো একই অর্গানিজম যদি তোমার শরীরেও ঢুকে, ওর শরীরেও ঢুকলো, তোমার কিছু হলো না আরেকজনের হলো, এগুলো নির্ভর করে তার ইমিউনিটি বা রেজিস্ট্যান্স পাওয়ারের উপরে। তো এইরকম ভাবে এই ইমিউনিটি বা রেজিস্ট্যান্স পাওয়ার অনেক ক্ষেত্রে হোস্টের এই পাওয়ারটাকে নষ্ট করতে পারে প্যাথোজেন। কিছু এলিসিটর বা কিছু ইফেক্টর প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো সিক্রেট করলে দেখা যাবে যে হোস্টের ওই অ্যাবিলিটিটা কমে যায়, তখন সে সহজে পেনিট্রেট করতে পারে। এই হলো গিয়া তোমার ইফেক্টরের কাজ। তো এই কয়েকটাই হলো মেকানিজম পেনিট্রেশনের। তা এর মাধ্যমে আমরা মোটামুটি শেষ করলাম দুইটা, যেটা হলো গিয়ে ইনোকুলেশন অ্যান্ড পেনিট্রেশন। ঠিক আছে, আমরা কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি, একটা সিকোয়েন্সিয়ালি, কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখন মাত্র সে পেনিট্রেট করলো, পেনিট্রেট করার পরে তুমি বুঝতে পারছো ভিতরে তাহলে এখন সেল প্রোটোপ্লাজমেরও কাছাকাছি চলে গেছে। তাই তখন যাওয়ার পরে যেই পরের স্টেপ বা পরের স্টেজ যেটা শুরু হয়, সেটাকে আমরা বলি ইনফেকশন। আমরা অনেক ক্ষেত্রে সচরাচর অনেক ক্ষেত্রে ইনফেকশন কথাটা ইউজ করি। তোমরা এখান থেকে ইনফেকশনের যে সঠিক টার্মটা, তার যে ব্যাখ্যা, এটা ভালো করে এখান থেকে বুঝলে, মানে ইনফেকশন যেটা আমরা বলি সেটা সঠিকভাবে অনেক ক্ষেত্রে বলি, যে দেখা যায় হাতে পায়ে যদি একটু ঘা হয়ে যায় তখন এটাকে আমরা বলি ইনফেকশন হয়েছে। তার মানে আমরা সিমটমটা দেখে অনেক সময় ইনফেকশনের কথা বলি, তার মানে ওই ভিতরে কিন্তু প্যাথোজেন ভিতরে আছে, এটা বুঝেই কিন্তু আমরা ইনফেকশনের কথা বলি। তো এখন আমাদের এই প্যাথোজেনেসিসের মধ্যে ইনফেকশন যে স্টেজটা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ, এটার মধ্যে এখানে কিভাবে এখানে ডিসকাশন করা হচ্ছে সেটা আমরা একটু দেখি। তাহলে ইনফেকশন এটার যদি আমরা ডিফাইন করতে চাই, দেখা যায় ইনফেকশন ইজ দ্য স্টেজ ইন দ্য প্যাথোজেনেসিস হোয়ার এ প্যাথোজেন সাকসেসফুলি এস্টাবলিশেস ইটসেলফ উইদিন দ্য হোস্ট প্ল্যান্ট টিস্যুজ। এই যে যে এস্টাবলিশমেন্ট, তার মানে ইনফেকশন হলো এস্টাবলিশমেন্ট। যে কোনো প্যাথোজেন যদি হোস্টের মধ্যে প্রবেশ করলো, তাহলে কিন্তু ডিজিজ হবে এমন কোনো কথা নাই। এই যে তোমাকে আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম যে তোমার শরীরের মধ্যেও ঠান্ডার জীবাণু ঢুকলো, আরেকজনেরও ঢুকলো, তোমার হলো না ওর হলো, এই যে হলো কি হলো না, এটা কিন্তু নির্ভর করবে যে আসলে ইনফেকশন প্রক্রিয়াটা হয়েছে কিনা। দেখা যায় যার হয়েছে তার মধ্যে ইনফেকশন হয়েছে, কিন্তু তোমার হয়নি, তার মধ্যে তোমার মধ্যে ইনফেকশন হয় নাই, তার মানে ইনফেকশন না হলে আলটিমেটলি ডিজিজ হিসেবে আমরা আলটিমেটলি ডিজিজ তৈরি হয় না। তাইলে এটাকে বলা হয়েছে এস্টাবলিশমেন্ট। এই এস্টাবলিশমেন্টটা আসলে কি? তোমরা সহজে এস্টাবলিশমেন্টে এখানে হলো ফিজিওলজিক্যাল এস্টাবলিশমেন্ট। তার মানে ফিজিওলজি মানে কি, তোমার মানে প্যাথোজেনেরও তার ফিজিওলজি আছে, তার ভিতরে ইন্টারনাল কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন আছে, তোমার ইয়ের মধ্যেও আছে। এই যে বায়োকেমিক্যাল রিয়াকশন দুইটা যদি অপোজিট হয়, তাহলে কিন্তু সে ইনফেকশন করতে পারবে না। যদি আবার ম্যাচ করে যায়, তার যদি দুইজনেই যদি মনে করে না কারো মানে কেমিক্যাল ব্যারিয়ার নাই বা ফিজিওলজিক্যাল কোনো ব্যারিয়ার নাই, তাইলে নাই এর অর্থ হলো গিয়ে এখানে সে এস্টাবলিশ করলো। তো এস্টাবলিশ করার অর্থ হলো গিয়ে ইনফেকশন ঘটলো। তো এটাকে ডিফাইন করতে গেলে এই টার্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এস্টাবলিশমেন্ট অফ প্যাথোজেন ইনটু হোস্ট সেল। বুঝতে পেরেছো? সাকসেসফুলি এস্টাবলিশমেন্ট, তাহলে মানে ভালো করে খেয়াল করবা, সেটাই হলো গিয়ে ইনফেকশন। তাইলে তোমরা ইনফেকশন মানে হলো গিয়ে এস্টাবলিশমেন্ট অফ প্যাথোজেন ইনটু দ্য হোস্ট সেল। তাহলে আমরা আসি, এই ইনফেকশন প্রক্রিয়াটা যে হচ্ছে তার মধ্যে যে কয়েকটা স্টেজ আছে, সেই স্টেজগুলো দেখি। প্রথমে বলা আছে এস্টাবলিশমেন্ট অফ দ্য প্যাথোজেন, সেটা বলা আছে। তারপরে বলা আছে নিউট্রিয়েন্ট অ্যাকিউজিশন। আর 3 নম্বরে বলা আছে সিমটম ডেভেলপমেন্ট। এই সিমটম ডেভেলপমেন্ট বলে দেখেই কিন্তু আমরা সবসময় বলি যে ইনফেকশন হয়েছে। তোমার সেই জন্য বললাম যে আমরা সিমটম দেখে যদি কখনো বলি যে ইনফেকশন হয়েছে, কথাটা কিন্তু টেকনিক্যালি সঠিকভাবেই সে বলেছে। আলটিমেটলি যে এই যদি ইনফেকশনের 3টা স্টেজ আছে, তার লাস্ট স্টেজ হলো গিয়ে সিমটম ডেভেলপমেন্ট। তাহলে সিমটম দেখে আমরা কিন্তু যদি কিছু বলি, তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে এটা আসলে ইনফেকশন হয়ে গেছে। তাহলে আচ্ছা, প্রথমে আমরা বলি এস্টাবলিশমেন্ট অফ প্যাথোজেন, এখানে কি কি আছে? এই যে দেখো, এই তোমার হোস্ট সেলের যে প্রোটোপ্লাজম, তার যে পিএইচ, তার টেম্পারেচার, তার নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, তার মধ্যে যে নিউট্রিয়েন্ট আছে কিনা, এই ফ্যাক্টরগুলা যদি মনে করো যে প্যাথোজেনের জন্য সুইটেবল হয়, তাইলেই মনে করো যে প্যাথোজেনটা এস্টাবলিশ করবে। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো, এই যে অ্যাডাপ্টেশন টু হোস্ট এনভায়রনমেন্ট, হোস্টের যে এনভায়রনমেন্ট তার সাথে অ্যাডাপ্টেবল হলো কিনা, তার মাধ্যমে আলটিমেটলি এস্টাবলিশ করবে যে প্যাথোজেনটা এস্টাবলিশ করলো কিনা।
আরেকটা হলো ইভেশন অফ হোস্ট ডিফেন্স। ওই যে তোমাকে বলেছি যে হোস্টের তো একটা ইমিউনিটি পাওয়ার, রেজিস্ট্যান্স পাওয়ার, তার মানে একটা ডিফেন্স করার মতো তার একটা পাওয়ার থাকে। সেই পাওয়ারটাকে ইভেশন মানে কি? ইভেশন মানে সেখান থেকে তার মানে মুক্তি পাওয়া, হ্যাঁ, সেটাকে অ্যাভয়েড করা, মানে ডিফেন্স যে মেকানিজমটা থাকে সেটাকে অ্যাভয়েড যদি সে করতে পারে তাহলেই তোমার এস্টাবলিশ করবে। তাহলে ইভেশন অফ হোস্ট ডিফেন্স, ইভেশনের আরেকটা শব্দ তুমি তো এটা অ্যাভয়েড বলতে পারো, ইভেশনের আরেকটা টার্ম তোমরা অ্যাভয়েড বলতে পারো। তাহলে এই দুই প্রক্রিয়ায় এস্টাবলিশমেন্ট অফ প্যাথোজেন হয়। তারপরে হলো নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশন। তোমরা জানো যে একটা প্যাথোজেন একটা প্ল্যান্টে যে অ্যাটাক করে তার মূল টার্গেটটা কি? তার তো ডিজিজ তৈরি করাটা তার মূল টার্গেট না, তার টার্গেটটা হলো গিয়া সে ওখান থেকে তার নিজের প্রয়োজনে নিউট্রিয়েন্টটা সে নিজে টেক করবে, আপটেক করবে। আপটেক করলে সে তার নিজের জীবন ধারণ করবে, তার লাইফ লিড করবে। এটাই তার মূল উদ্দেশ্য। কিন্তু আলটিমেটলি ওটা করতে গেলে দেখা যায় যে অটোমেটিক ডিজিজটা হয়ে যায়, কিন্তু সে আসলে তার টার্গেটটা ডিজিজ হওয়ার জন্য না, তার টার্গেটটা হলো গিয়ে নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশন করার জন্য। তাহলে এই নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশন করলে কি হয়? একটা সেল থেকে যদি সব নিউট্রিয়েন্ট নিয়ে নেয় তাহলে সেলটা মারা যায়, সেলটা নষ্ট হয়ে যায়। তখন তো অবশ্যই দেখা যাবে যে ওই ডিজিজটার দিকে যাবে, আলটিমেটলি ওই যে কি বলা যায়, সিমটম দেখা দিবে। তারপরে এই নিউট্রিয়েন্ট কত রকমের, নিউট্রিয়েন্ট নেয়ার ব্যাপারটা একটু কয়েকটা টার্ম আছে। নেক্রোট্রফিক প্যাথোজেন আছে, বায়োট্রফিক প্যাথোজেন আছে, হেমিবায়োট্রফিক প্যাথোজেন আছে। নেক্রো, নেক্রো শব্দের অর্থ ওই যে বললাম না, হাতে কাগজ কলম থাকলে একটু লিখবা। নেক্রো শব্দের অর্থ হলো গিয়া স্যার নিউট্রিয়েন্টের অভাবে যে আক্রমণটা হয়। নিউট্রিয়েন্টের অভাবে না, শোনো, নিউট্রিয়েন্টের অভাবে যে আক্রমণটা হয় তার সাথে এই প্যাথোজেনেসিসটা এখানে মেলবে না। ওইটা হলো কি ফিজিওলজিক্যাল ডিজিজ। আমরা এটা হলো গিয়া ফিজিওলজিক্যাল ডিজিজ হচ্ছে না, এটা কিন্তু আমরা ইনফেকশাস ডিজিজ বা প্যাথোজেনিক ডিজিজ যেটা, সেটা নিয়ে আমরা পড়াশোনা করছি। তুমি একটা ভালো পয়েন্ট ধরেছো যে নিউট্রিয়েন্টের অভাবে যদি কখনো ডিজিজ হয়, সেই ডিজিজের যে ডিজিজ হওয়ার প্রক্রিয়া সেটা এই ইয়াগুলা ফলো করবে না। আচ্ছা, এবার আমরা আসি, মানে আমি কেন বললাম, অনেক সময় হয় না যে গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, ইট ইজ ওয়ান টাইপ অফ ডিজিজ। এটা হলো গিয়া নিউট্রিয়েন্টের অভাবে এই ডিজিজটা হয়। তো এইখানে যে ডিজিজটা হয় সেখানে কিন্তু কোনো যেহেতু প্যাথোজেন নাই, তো এটাকে প্যাথোজেনেসিস প্রক্রিয়াতে সেই ডিজিজটা হয় না। আচ্ছা, এবার আমরা আসি যে কথাগুলো বলতেছিলাম যে নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশনটা দেখা যায় যে নিউট্রিয়েন্ট যে নেয় প্যাথোজেনের, তিন রকমের প্যাথোজেন আছে। একটা হলো নেক্রোট্রফিক, তোমাকে আগেও বলেছিলাম, তোমাদের সাথে বোধহয় আগে হয়তো থার্ড সেমিস্টারে যখন কথা হয়েছিল। এই ট্রফিক শব্দের অর্থ নিউট্রিয়েন্ট, আর নেক্রো শব্দের অর্থ হলো গিয়ে, নেক্রো কথাটা আসছে ডেড ম্যাটার বা মৃত পদার্থ। তার মানে ডেড টিস্যুটাকে বলি নেক্রো, আর ট্রফিক মানে ডেড টিস্যু থেকে যদি নিউট্রিয়েন্ট নেয় যে প্যাথোজেনটা তাকে বলে নেক্রোট্রফিক প্যাথোজেন। তাহলে এই প্যাথোজেনটা কি করে? কিল হোস্ট সেল, আগে হোস্ট সেলকে মারে, তারপরে সে ফিড অন দ্য ডেড টিস্যু, সে ডেড টিস্যু থেকে ফিল নেয়। এই ধরনের প্যাথোজেনকে আমরা বলি নেক্রোট্রফিক, তাই না? তারপরে আরেকটা বলেছি বায়োট্রফিক। এরা করে কি? এরা কখনো প্যাথোজেনকে মারে না, কারণ এদের সব সময় দরকার হলো গিয়ে জীবিত সেল, জীবিত সেল ছাড়া এরা বাঁচতে পারে না। তাই বলছে ফিড অন লিভিং হোস্ট সেল উইদাউট কিলিং দেম, মানে তাদেরকে না মেরে সে কি করে, সে নিউট্রিয়েন্ট নেয়। এদেরকে বলে বায়োট্রফিক প্যাথোজেন। আরেকটা বলা আছে যে হেমি বায়োট্রফিক, মানে এখানে বলা হয়েছে যে এক্সিবিট বোথ বায়োট্রফিক অ্যান্ড নেক্রোট্রফিক, মানে প্রথম দিকে এরা বায়োট্রফিক থাকে, পরে হয়ে যায় নেক্রোট্রফিক। তারপরে প্রথম দিকে তারা যখন জীবিত সেল থাকে সেখান থেকে নিউট্রিয়েন্ট নিয়ে নিয়ে যখন সেলটা মারা যায় তখনও সে ডেড টিস্যু থেকে সে নিতে পারে খাবার, তাই এদেরকে হেমি বায়োট্রফ প্যাথোজেন বলেছে। তারপর প্রথম দিকে বায়োট্রফিক কন্ডিশন থাকে, আলটিমেটলি সেলটা মারা গেলেও সেই সেল থেকেও তারা কিন্তু খাবার নিতে পারে, তখন এটাকে হেমি বায়োট্রফিক বলে। তাহলে এইগুলো গিয়া তোমাদের এই ইনফেকশনের স্টেজগুলা। তার লাস্ট স্টেজ, ইনফেকশনের লাস্ট স্টেজ হলো গিয়ে সিমটম ডেভেলপমেন্ট। তো বিভিন্ন ধরনের সিমটম তৈরি হবে। অ্যাজ দ্য প্যাথোজেন গ্রোজ অ্যান্ড স্প্রেডস দ্য হোস্ট প্ল্যান্ট বিগিনস টু শো ভিজিবল সিমটমস অফ দ্য ডিজিজ। সিমটম গুলার মধ্যে কিছু আছে নেক্রোসিস টাইপের। এই নেক্রোসিস মানে সেলটাকে মেরে ফেলা। ক্লোরোসিস, ক্লোরোসিস মানে কালার নষ্ট করে দেওয়া। উইল্টিং, উইল্টিং করে, উইল্টিং মানে গাছটাকে নেতিয়ে ফেলা। এগুলো এক এক ধরনের সিমটম। কখনো ডিফর্মিটিস বলে, মানে
ডিফর্ম শেপের হয়ে যাওয়া, কখনো বলে রটিং হয়ে যাওয়া, রট মানে পচা, পচে যায়। তো এই ধরনের বিভিন্ন টাইপসের সিমটম তারা তৈরি করে, এর মাধ্যমে ইনফেকশন প্রক্রিয়াটা শেষ হয়। তো তোমাদের 3টা স্টেপ গেল, 7টা স্টেপের মধ্যে আমাদের 3টা স্টেপ গেল। এবার আমাদের আসি আমরা 4 নাম্বার স্টেজ। ধীরে ধীরে কিন্তু আগাচ্ছি। তোমরা এখন বুঝতে পারছো ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, এখন কি হবে? ইনভেশন একটা শব্দ, এই ইনভেশনের যদি আমি ডিফাইন করতে চাই তাহলে কি বলা আছে? ইটস এ প্রসেস বাই হুইচ এ প্যাথোজেন স্প্রেডস উইদিন দ্য হোস্ট প্ল্যান্ট। তো তুমি বুঝতেই পারছো যে একটা প্ল্যান্ট, একটা প্যাথোজেন যখন একটা সেলে অ্যাটাক করে, সেলটাকে মেরে ফেলে, তার মানে সেলটা মারা মানে সেলটা মরে যায়, মরে যাওয়ার অর্থ এখানে কিন্তু ইনফেকশন হয়ে গেছে। এই পর্যন্ত ইনফেকশন, তখন কি সে বসে থাকে? তখন কি করে? তখন এই সেল থেকে আরেক সেলে যায়, আরেক সেল থেকে আরেক সেলে যায়, এইভাবে একটা বড় একটা অংশ এরা নষ্ট করে দেয়, আলটিমেটলি কখনো কখনো পুরো গাছটাকে নষ্ট করে দেয়। এই যে যে পরবর্তী প্রক্রিয়াটা, এইটা কি আমরা বলি ইনভেশন। তার মানে ওই গাছে মানে হোস্টের ভেতরে সে যখন স্প্রেড করে, সে যখন ধীরে ধীরে বেড়ে যায়, তোমরা বুঝতেই পারছো যে প্রাথমিক ইনফেকশনের পরে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই বাড়াটাকে, ভিতরে যে সে বাড়ে বা স্প্রেড হয়, এটা কি বলা হয়? ইনভেশন। তাই বলেছে প্রসেস বাই হুইচ এ প্যাথোজেন স্প্রেডস উইদিন দ্য হোস্ট প্ল্যান্ট, হোস্ট প্ল্যান্টের মধ্যে সে স্প্রেড করবে আফটার সাকসেসফুলি ইনফেক্টিং ইট। তার মানে যে আগেরটা তো ইনফেকশন, সেই বলছে যে সাকসেসফুলি ইনফেকশনটা শেষ হয়ে গেলে তখন এরা কি করে? স্প্রেডস উইদিন দ্য হোস্ট প্ল্যান্ট। তাহলে ইনভেশনটা তোমরা বুঝতে পেরেছো যে এটা একটা নতুন টার্ম আমার মনে হয় তোমাদের কাছে প্ল্যান্ট প্যাথোলজি অ্যাসপেক্টে। সেটা হলো গিয়ে ইনফেকশনের পরে প্যাথোজেনটা যখন গাছের ভেতরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, সেই ছড়ানোটাকে আমরা ইনভেশন বলি। তো ইনভেশনটা কত রকম ভাবে ইনভেশন হয় তা আমরা যদি দেখি, যে ইন্টারসেলুলার ইনভেশন, তারপরে আছে ইন্ট্রাসেলুলার ইনভেশন, আর একটা হলো ভাস্কুলার ইনভেশন। আচ্ছা, তোমরা টার্ম দেখেই বুঝতে পারছো ইন্টারসেলুলার মানে কি? দুই সেলের মাঝখান দিয়ে যদি সে মুভ করে হাইফাটা, তাইলে সেটাকে বলি আমরা ইন্টারসেলুলার ইনভেশন। আর যদি দেখা যায় যে দুই সেলের মাঝখান দিয়ে না, সে সেলের মধ্যে প্রবেশ করে, ভেতরে প্রবেশ করে, ভেতরে প্রবেশ করে আরেকটা সেলের ভেতরে প্রবেশ করে, এভাবে সেল থেকে সেলের মধ্যে ভেতরে ভেতর দিয়ে যদি প্রবেশ করে, যদি সে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে ভেতরে, তাহলে এটাকে আমরা বলি ইন্ট্রাসেলুলার। তার মানে ইন্ট্রাসেলুলার বলতে সেলের মধ্যে সে প্রবেশ করে, আর ইন্টারসেলুলার মানে দুই সেলের মাঝখান দিয়ে যে স্পেসটা থাকে, সেই স্পেসটা যে স্পেস দিয়ে যদি সে ছড়িয়ে পড়ে, তাহলে এটাকে আমরা বলি ইন্টারসেলুলার। আর ইন্ট্রাসেলুলার ইনভেশন মানে সেলের মধ্যে ঢুকে। তারপরে তোমরা এটা পড়লে সহজে বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা হলো ভাস্কুলার সিস্টেম ইনভেশন। তোমরা জানো একটা প্ল্যান্টের ভাস্কুলার সিস্টেম থাকে, এটা তোমরা সবাই জানো। তার মানে ভাস্কুলার সিস্টেমটা কি দিয়ে তৈরি? জাইলেম এবং ফ্লোয়েম। তাই না? একটা গাছের যে স্টেম, সেই স্টেমটা ভিতরের অংশে থাকে কি? জাইলেম অংশ, এবং বাইরের অংশটা থাকে ফ্লোয়েম অংশ। তোমরা জানো জাইলেম দিয়ে নিচ থেকে উপরের দিকে নিউট্রিয়েন্ট, ওয়াটার এগুলা সাপ্লাই করে। তারপরে ফ্লোয়েম দিয়ে কি করে? নেয়ার পরে সব জায়গায়, গাছের প্রতিটা জায়গায় জায়গায় সব নিউট্রিয়েন্ট ছড়িয়ে দেয় কে? ফ্লোয়েমের মাধ্যমে। এই যে যে ছড়িয়ে দেয় একটা, তার মানে কি? এগুলো লোক একটা মানে ভেতর দিয়ে একটা টিউবের মতো একটা স্ট্রাকচার, সেই টিউবের মধ্যে দিয়ে এরা এক জায়গা থেকে উপরে যায়, নিচে যায়, ছড়িয়ে যায়, এই ঘটনাগুলো বলে। এই যে যে জাইলেম ফ্লোয়েম, এগুলাকে কিন্তু এই জন্য ভাস্কুলার সিস্টেম বা ভাস্কুলার বান্ডল বলে। তোমরা অনেক সময় শুনেছো। ভাস্কুলার বান্ডলের আরেকটা সহজে তোমাদের একটা চিত্র আছে, স্টেমের মধ্যে তো আছেই, তারপরে তোমরা ওই যে পাতাতে যে শিরাগুলা দেখো না, ওই শিরাগুলাও কিন্তু, ওগুলো কিন্তু ভাস্কুলার সিস্টেম। হ্যাঁ, ওইখান দিয়েও কিন্তু ভেতরে ওই যে জাইলেম ফ্লোয়েম থাকে। তো ওই জাইলেম, যে প্যাথোজেন গুলা শুধুমাত্র জাইলেম ফ্লোয়েম এগুলা দিয়েই মুভ করে, তাদেরকে বলা হয় ভাস্কুলার সিস্টেম ইনভেশন। তোমাদেরকে এর একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল হলো গিয়ে জাইলেম ফ্লোয়েম দিয়ে যেই প্যাথোজেন গুলা, তার মধ্যে ফিউজারিয়াম একটা প্যাথোজেন আছে, এইগুলাকে ভাস্কুলার প্যাথোজেন বলে। ফিউজারিয়াম সাধারণত ভাস্কুলার মানে প্যাথোজেন বলে। তো এই ফিউজারিয়াম সব সময় জাইলেমের মধ্যে থাকে, জাইলেমের মধ্যে থেকে এরা করে কি? এরা গ্রো করে, গ্রো করার পরে জাইলেমের যেই টিউবটা আছে, টিউবটাকে এরা বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কি হয় জানো? যে ভেতর থেকে নিউট্রিয়েন্ট বা ওয়াটার যে সাপ্লাই হয়, আমরা যে মাটিতে পানি থাকলে সে পানি থেকে যে পানি যে উপরের দিকে যায়, দেখা যাবে যে যদি ফিউজারিয়াম দিয়ে সেটা ব্লক হয়ে যায়, তাহলে দেখবে যত মাটিতে পানি দাও কিন্তু সেই গাছটা দেখবা কি জানো? পানির অভাবে যেমন নেতিয়ে পড়ে, গাছটা দেখবা নেতিয়ে পড়ছে।
এই নেতিয়ে পড়ছে, কেন পড়ছে? কারণ ওই ভেতরে যে টিউবটা আছে টিউবটাকে বন্ধ করে দিয়েছে। ওই টিউবটা কই থাকে? এটা ভাস্কুলার সিস্টেমে থাকে। তাইলে এই ভাস্কুলার সিস্টেম ইনভেশন, মানে যেই প্যাথোজেনগুলো ভাস্কুলার সিস্টেমে থাকে তাদেরকে আমরা বলি ভাস্কুলার সিস্টেম ইনভেশন। এগুলো সাধারণত ওগুলাকে এই এক্সাম্পল হিসেবে তোমাদের আমরা বলেছি ফিউজারিয়াম। তাহলে এই পর্যন্ত তোমাদের কয়টা গেল? 4টা নাকি? 3 নাম্বার গেল, ইনফেকশন না ইনভেশন গেল, 4টা গেল। এই 4টা ভেরি ইম্পর্টেন্ট, আর বাকি যে 3টা মানে লেস ইম্পর্টেন্ট, তারপরে এগুলো তোমাদের জানা থাকা দরকার। বাকি যে 3টা রয়েছে, তার মানে ভেতরে তো তোমার বাড়ছে, তা তোমরা জানো যে প্যাথোজেন যেতে এত কিছু হলো, ভেতরে প্রবেশ করলো, নিউট্রিয়েন্ট নিল, স্প্রেড করলো, এখন তো তার একটা সময় হলো গিয়ে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। তো অবশ্যই গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন হবে। তো গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশনের এখানে যা আছে ডেফিনেশন একটু দেখে নিও। আর এখানের মধ্যে এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন, ফলে তারপরে আলটিমেটলি এটা গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন হবে। গ্রোথ অফ দ্য প্যাথোজেন অ্যান্ড কিভাবে গ্রোথ হয়, যে ফাঙ্গাল যদি গ্রোথ হয় তাকে আমরা ফাঙ্গাল কলোনাইজেশন বলি। সেটা হাইফাল গ্রোথ হতে পারে, হস্টেরিয়াম ফর্মেশন হতে পারে। ব্যাকটেরিয়াল কলোনাইজেশন যখন হয় তখন ওদের মধ্যে সেল ডিভিশন হবে, তাই না? সেল ডিভিশন তো বাইনারি সেল ডিভিশন বেশি হবে। আর ভাইরাল কলোনাইজেশন কিভাবে হয়? সেল টু সেল মুভমেন্ট বা সেলের রেপ্লিকেশনের মাধ্যমে এগুলো হবে, তাই না? আর তারপরে আছে নেমাটোড কলোনাইজেশন হবে। নেমাটোড সাধারণত নেমাটোড এস্টাবলিশিং ফিডিং সাইট, যেখানে ফিডিং সাইট সেখানে জায়ান্ট সেল তৈরি করে। জায়ান্ট সেল তৈরি করে, তোমরা কি নেমাটোডের পড়ছিলে না? নেমাটোড তো পড়ছো, নেমাটোডের যে রুট নট হয় সেখানে কিন্তু জায়ান্ট সেল তৈরি করে। সেটাকে আরেকটা টার্ম আছে, সিনসিটিয়া বলা যায়। উইদিন প্ল্যান্ট রুটস, প্ল্যান্ট রুটের মধ্যে এগুলো থাকে। এই প্রক্রিয়াতেও এরা সাধারণত গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশনের ঘটনা ঘটে। আর একটা টার্ম হলো রিপ্রোডাকশন ডিউরিং কলোনাইজেশন। রিপ্রোডাকশনের কিভাবে রিপ্রোডাকশন হয়? ফানজাইয়ের যেমন রিপ্রোডাকশন দুইভাবে হতে পারে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। তোমরা এরই মধ্যে ফানজাইয়ের বিভিন্ন রিপ্রোডাকশন তোমরা পড়েছো, এখানে আমরা তো অত ডিটেইলে যাইনি। আমরা জাস্ট 2টা টার্ম ইউজ করেছি, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এরা ঘটায়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন বাইনারি ফিশনের মাধ্যমে হয়, ভাইরাসের ক্ষেত্রে ভাইরাস রেপ্লিকেশন ঘটে, এখানে এটি বলা আছে। ভাইরাস তোমরা পড়েছো, ভাইরাস রেপ্লিকেশন কিভাবে হয়? যে হাইজ্যাকিং দ্য হোস্ট সেল মেশিনারি, মানে ভাইরাস রেপ্লিকেশন হয় বাই হাইজ্যাকিং দ্য হোস্ট সেল মেশিনারি। এই টার্মটা কিন্তু ইন্টারেস্টিং, এটা যদি তোমরা বোঝো তো ভালো, বোঝা উচিত যেহেতু তোমরা ভাইরাস পড়েছো। আর না বুঝলে পরবর্তীতে আমার কাছ থেকে আরেকটু ক্লিয়ার নিয়ে তোমরা জানতে পারো, আজকে আর এটা নিয়ে ডিটেলে যাব না, তাহলে আমাদের সময় ইয়ে হয়ে যাবে। তারপরে আসে নেমাটোড। হ্যাঁ, নেমাটোডের ব্যাপারে কি হয়? নেমাটোড লে এগস অ্যান্ড হ্যাচ ইনটু জুভেনাইল, মানে লার্ভা তৈরি করে। এইভাবে এরা আস্তে আস্তে সংখ্যা বাড়ায়। এই তো গেল। তাহলে রিপ্রোডাকশন, এটা আমি বললাম যে এটা একটু লেস ইম্পর্টেন্ট, তাই না? গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন পার্টটা। তার মানে এখানে তো বুঝতে পারছো বিভিন্ন ধরনের রিপ্রোডাকশনের ফলে বিভিন্ন প্যাথোজেন বিভিন্নভাবে সংখ্যা বাড়ায়। তো এই আরেকটা, এটা একটু ইম্পর্টেন্ট, এটা হলো গিয়া 6 নাম্বার যেটা, সেটা হলো ডিসেমিনেশন অফ দ্য ইন প্যাথোজেনেসিস। ডিসেমিনেশন তার মানে এরা ছড়িয়ে পড়া। এতক্ষণ তো তোমরা দেখলা যে হোস্টের মধ্যে এরা ছড়ানো, আর এই এখন যে ছড়ানোটা ডিসেমিনেশন, এটা হলো গিয়ে মানে ওই হোস্টটাকে পার হয়ে এখন অন্য হোস্ট বা অন্য জায়গায় ছড়িয়ে পড়া, এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে, এক দেশ থেকে আরেক দেশে, এক গাছ থেকে আরেক গাছে। এই যে এই ধরনের স্প্রেডটাকে আমরা বলি ডিসেমিনেশন। Dissemination refers to the process by which pathogens spread from infected plants to plant tissues to new susceptible host, মানে নতুন হোস্টে যাবে। সেটা হতে পারে ওই একই ক্ষেতের পাশের গাছে, সেটা হতে পারে পাশের ক্ষেতের অন্য গাছে, এটা হতে পারে বা আরেকটা অন্য রিজিয়নের জায়গাতে হতে পারে। তাহলে এই ডিসেমিনেশন কিভাবে হয় এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা একটু বোঝার চেষ্টা করো। ডিসেমিনেশন হতে পারে এয়ারবোর্ন ডিসেমিনেশন, ওয়াটারবোর্ন ডিসেমিনেশন, ভেক্টর ট্রান্সমিশন, সিড ট্রান্সমিশন, হিউম্যান অ্যাক্টিভিটি। এই কয়েকটা, এই কয়েকটা মাধ্যমে তোমরা দেখলে সহজে, তোমরা যদি এটা চোখ বন্ধ করে যদি তোমাদের জিজ্ঞেস করতাম যে এগুলো না দেখে যদি বলতাম যে বলো তো আসলে কিভাবে ডিজিজটা স্প্রেড করতে পারে, তাহলেও কিন্তু তোমার এই কথাগুলো চলে আসতো। যেমন এয়ারবোর্ন ডিসেমিনেশন তো বুঝতেই পারছো, যে যেসব ফাঙ্গাস মানে স্পোর তৈরি করে তারা তো বাতাসে উড়ে উড়ে তো বিভিন্ন জায়গায় যাবেই। হ্যাঁ, কখনো কখনো ভাইরাসের যে ভেক্টর আছে সেই ভেক্টর খুব হালকা,
হ্যাঁ, বিভিন্ন ধরনের পোকাগুলা খুব হালকা, সেগুলো দেখা যায় যে বাতাসের ফ্লোতে এক জায়গা থেকে আরেক একদিকে, মানে মনে করো যে সেটা যদি মানে এমন হতে পারে যে সাউথের দিকে যাচ্ছে, তাহলে শুধু সাউথের দিকে ওই পোকাগুলা চলে যাবে। এভাবেও দেখা যায় ভাইরাসকে এয়ারবোর্ন ডিসিমিনেশন ভাইরাসের মাধ্যমে সম্ভব হয়। ছোট ছোট পোকা তো, যেমন থ্রিপস, হোয়াইট ফ্লাইস, এগুলা মাধ্যমে অনেক সময় ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তা ওয়াটার বোর্ন এটা বুঝতেই পারছো, যদি একটা সয়েলে কোনো প্যাথোজেন থাকে, সেই সয়েলের মধ্যে যদি তুমি ইরিগেশন দাও, তাহলে এই ইরিগেশন ওয়াটার যদি সারা ফিল্ডে ছড়িয়ে যাবে, তার মানে একটা গাছে যদি থাকে, সেই গাছ থেকে সারা ফিল্ডে ছড়াতে পারে, বা এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে ইরিগেশন ওয়াটারের মাধ্যমে চলে যেতে পারে। তো এরকম হলে ওয়াটার ডিসিমিনেশন। তারপর একটা হলো সয়েল বোর্ন ডিসিমিনেশন। তার মানে সয়েলে যদি থাকে, তার মানে সয়েল, কখনো তুমি একটা ক্ষেত থেকে, তুমি একটা টবে একটা গাছ লাগাবে, তুমি ক্ষেত থেকে কিছু মাটি নিয়ে আসলা, সেই মাটি যে নিয়ে আসলা, সেই মাটির মধ্যে যদি প্যাথোজেন থাকে, তুমি টবে যে গাছে লাগাও সেটাতে প্যাথোজেন বা ডিজিজ হওয়ার চান্স আছে। এইভাবে সয়েলের মাধ্যমে তোমার ডিসিমিনেট করতে পারে, তাই না? তারপর আছে ভেক্টর ট্রান্সমিশন। তাহলে ভেক্টর ট্রান্সমিশন তো তোমরা নিজেরাই বুঝতে পারছো, যে বিভিন্ন ধরনের ভেক্টর, ইনসেক্ট হতে পারে, নেমাটোড হতে পারে, তাদের মাধ্যমে এরা সাধারণত ডিসিমিনেট করে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। আরেকটা হতে পারে সিড ট্রান্সমিশন। অনেক সময় আমরা সিড কালেকশন করি এই সিজনে, পরের সিজনে আবার সিড শো করি। হ্যাঁ, দেখা যায় যে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে সিড নিয়ে আসি, এভাবেও তো সিড ডিসিমিনেশন হচ্ছে। হ্যাঁ, সিডের গায়ে লেগে থাকতে পারে, সিডে ইনফেক্টেড কন্ডিশনে থাকতে পারে, মানে ভেতরে একেবারে ইনফেকশন, তার মানে এস্টাবলিশ হয়ে গেছে প্যাথোজেনটা, সেভাবেও ভেতরে থাকতে পারে। হ্যাঁ, কোন একটা ইনফেক্ট, তোমার একটা সিড লট আছে, সিড লটে সব ভালো সিড, দেখা যায় কিছু 5% সিড তোমার একেবারে ইনফেক্টেড, হ্যাঁ, ডিজিজওয়ালা। তো সেগুলো তো তোমরা অনেক সময় বাঁচা হয় না, অনেক সময় ওই লটের মাধ্যমে দেখা যায় এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে আসতে পারে, এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে, এরকম এক সিজন থেকে আরেক সিজনে, এইভাবে সিড ট্রান্সমিশন হতে পারে। সিড ডিসিমিনেশনের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হিউম্যান অ্যাক্টিভিটি। এই হিউম্যান অ্যাক্টিভিটি তো তোমরা বুঝতে পারছো, যে অনেক সময় আমরা ওই যে টুলস ইউজ করি, কোদাল, কাঁচি, কাস্তে, এগুলো ইউজ করি, বা সরাসরি আমরা ফিল্ডে যাই, এক গাছের সাথে আমার একটু টাচ লাগে, টাচ লাগার পরে ওইখান থেকে মনে করো গাছটা ভেঙে গেল, ভাঙার পরে ওইখান থেকে কিছু রস বেরোলো, আমার হাতে লাগলো, আমি আবার আরেক গাছে যাই আর একটু স্পর্শ করলাম। এইভাবে দেখা যায় যে হিউম্যান অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের, বিশেষ করে ইন্টার কালচারাল অপারেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হিউম্যান অ্যাক্টিভিটির মাধ্যমে ডিসিমিনেট করতে পারে। তো এই গেল তোমার ডিসিমিনেশন, সিম্পল। তো ডিসিমিনেশনটা খুব সহজই আমি মনে করি, কিন্তু এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কত রকম ভাবে ডিসিমিনেশন হচ্ছে এইটা। অ্যান্ড লাস্ট ওয়ান, সার্ভাইভাল অফ দ্য প্যাথোজেন। ভেরি ইম্পর্টেন্ট, সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ না করলে দেখা যেত যে ধীরে ধীরে প্যাথোজেন গুলা ডিজেনারেট করতো, আর হতো না। কিন্তু দেখা যায় প্যাথোজেন ডিজেনারেট করে না। একটা ফিল্ডে একটা ডিজিজ হয়েছিল, 5 বছর পরে আবার ওই ফিল্ডে যদি তুমি গাছ লাগাও, আবার ওটা ওই ডিজিজটা হতে পারে। এই হতে পারার মূল কারণই হলো গিয়ে সার্ভাইভাল অফ দ্য প্যাথোজেন। যেহেতু প্যাথোজেনটা সার্ভাইভ করেছে, এখন কতভাবে সার্ভাইভ করে সেটাই আমাদের দেখার বিষয়। হ্যাঁ, কতভাবে সার্ভাইভ করতে পারে। প্রথমে সার্ভাইভ করতে পারে ডরমেন্সি মাধ্যমে। তোমরা জানো বিভিন্ন ধরনের ডরমেন্ট স্ট্রাকচার তৈরি করে, ডরমেন্ট বা এটাকে বাংলায় আমরা কি বলি, ডরমেন্সি, যাই হোক সুপ্ত অবস্থা না কি জানি বলে, এনিহাও সেটা একটা ফানজাইয়ের ক্ষেত্রে। তোমরা এরই মধ্যে নিশ্চয়ই তোমাদের মরফ কি বলে, আহ তোমরা থার্ড সেমিস্টারে কিছু টার্ম পড়েছো। ফানজাইয়ের ক্ষেত্রে স্ক্লেরোশিয়া তৈরি করে, এই এক ধরনের ডরমেন্ট কন্ডিশন। এই স্ক্লেরোশিয়া হার্ড স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। হার্ড স্ট্রাকচারে দেখা যায় যে 5-7 বছরও যদি মাটির মধ্যে পড়ে থাকে, দেখা যাবে যে এটা আবার ময়েশ্চার পেলে আবার জার্মিনেট করে গাছের মধ্যে অ্যাটাক করতে পারে। ক্লামাইডোস্পোর, এটাও একটা স্পোর, হ্যাঁ, ভেরি হার্ড স্ট্রাকচার দিয়ে ঘেরা করা। তো সেই ক্লামাইডোস্পোরও এই ধরনের সার্ভাইভ করার মতো অবস্থা আছে। উস্পোর, এটা একটা সেক্সুয়াল উস্পোর, এটাও একটা হার্ড স্ট্রাকচার, বা জাইগোস্পোর। এগুলোও কিন্তু দেখা যায় যে তোমার সার্ভাইভ করার জন্য এক ধরনের, এটা সার্ভাইভ করার জন্য এই স্ট্রাকচারগুলো তৈরি করে ফাঙ্গাস অ্যাকসেন্সে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সে কি তৈরি করে, এন্ডোস্পোর তৈরি করে, বায়োফিল্মস তৈরি করে। এই দুইটা তৈরি করার মাধ্যমে ব্যাকটেরিয়া দেখা যাবে যে অনেক মানে অ্যাডভার্স কন্ডিশন থেকে এরা নিজেকে সার্ভাইভ করে রাখতে পারে, যে কোনো ধরনের অ্যাডভার্স কন্ডিশন, কখনো কখনো ড্রট, কখনো কোনো হিট, কখনো কখনো ইউভি রেডিয়েশন, এগুলো থেকে এগুলা নিজেকে সেভ করতে পারে। আর ভাইরাসের ক্ষেত্রে সাধারণত এরা কিন্তু ভিরিয়ন, ভিরিয়নের কথা বলা আছে, এরা ভিরিয়ন সাধারণত এই সার্ভাইভের ক্ষেত্রে ভিরিয়নটা কাজ করে। অনেক ক্ষেত্রে ভিরিয়ন নিজেকে ইয়ে করে, যেমন ভিরিয়ন অনেক সময় ভাইরাস ক্যান পারসিস্ট ইন প্ল্যান্ট ডেব্রিস, সিড, উইদিন ইনসেক্ট ভেক্টরস, এইগুলোর মাধ্যমে থেকেও এই ভিরিয়ন গুলা সাধারণত সার্ভাইভ করতে পারে।
তারপরে নেমাটোড যেটা হয়, তো নেমাটোড কিভাবে সার্ভাইভ করে, সিস্ট তৈরি করে। আর নেমাটোড অনেক সময় নিজেরাই সিস্ট তৈরি করে সার্ভাইভ করে। এক্স এবং জুভেনাইল এগুলো সার্ভাইভের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই হলো গিয়ে তোমার আজকে হোল ইয়া। আর নিচের ছবিগুলো তো তোমাদের আগে দেখিয়েছি। এই হলো গিয়ে তোমাদের প্যাথোজেনেসিস। সিম্পলি তোমরা শোনো, তোমরা এই যে ভিতরে ভিতরে ঢোকার আগে তোমরা ব্রডলি আগে সব সময় তোমরা আগে দেখবা যে এই সাতটা, এই নাম সাতটা আগে মনে রাখবা। নাম সাতটা আগে মনে রাখবা এবং কোনটা কি টু ডিফাইন, ওই যে এক লাইনের যে ডেফিনিশনটা, হ্যাঁ, প্রসেস অফ কি সেটা, যে যেমন এস্টাবলিশমেন্ট, পেনিট্রেশন এন্টার, আর ইনোকুলেশন হলো গিয়া কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য প্যাথোজেন, পেনিট্রেশন হলো এন্টার, enter into the host, infection হলো গিয়া establishment of pathogen, invasion হলো spread of pathogen into host, growth and reproduction, dissemination হলো spread of pathogen from one plant to one host to another host। হ্যাঁ, সার্ভাইভ তো বুঝোই যে কিভাবে এরা বেঁচে থাকে। তো এই জিনিসগুলো প্রাথমিক একটা ধারণা নিবা, তারপরে তুমি যাবা একটা একটা করে ইনোকুলেশন। ইনোকুলেশনের মধ্যে কি কি জিনিসগুলো দেয়া আছে সেগুলো দেখার চেষ্টা করবা। এইভাবে যদি তোমরা দেখো তাহলে জিনিসটা কঠিন হবে না। আর এটা এমন ইম্পর্টেন্ট যে পুরো জিনিসটাই পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষা, সে হোক ফাইনাল হোক মিড টার্ম, যেটাই এটাই থাকুক থাকুক না কেন, দেখবা যে ব্রড যদি ফাইনাল হয় সেটা তো ব্রড টাইপের এটা থাকবেই। এখানে নতুন করে বলার দরকার নাই যে এটা কতটা ইম্পর্টেন্ট কতটা কি, এখান থেকে কোশ্চেন তো অবশ্যই থাকবে। তো এই জন্য তোমরা একটু পড়ে পড়ে এই জিনিসটাকে জাস্ট আত্মস্থ করবা। তারপরে লেখার সময় তুমি নিজের ভাষা দিয়েও লেখো, তাতে অসুবিধা নাই, জাস্ট জিনিসটা বুঝতে পারলে হয়। এই হলো গিয়ে তোমাদের আজকের ক্লাসের ওভারঅল ডিসকাশন। এখন যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা কথা বলতে পারো ক্লাস সম্পর্কে, ক্লাসের বাইরে বা আরো অন্য কিছু সম্পর্কে যদি কিছু বলার থাকে 5 মিনিট কথা বলো, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। ধন্যবাদ। তোমাদের কিছু বলার নাই? তোমাদের চাইতে তো পারতা স্যার এই শীটটা কবে দিবেন, এটা তো চাইতে পারতা। তাও তো বুঝতাম যে একটু রেসপন্স করলা। এতক্ষণ আমি গলা ফাটাইলাম, তোমরা কোনো রেসপন্স করলা না, এতে কিন্তু একটু আমি কিছুটা ফ্রাস্ট্রেটেড। স্যার উই আর অ্যাভেলেবল। উই আর অ্যাভেলেবল বলতে কি বোঝাচ্ছ? স্যার আমরা আছি, বাট আমরা রেসপন্স করতেছি না আর কি, যে আমাদের কিছু নাই বলার। ও না, তা ঠিক আছে, কিছু তো জিজ্ঞেস করলা না, কিছু তো বললা না, সেই জন্য বললাম। তাইলে বুঝতে পারলাম পড়া যা যতটুকু বলেছি তোমরা তোমরা ভালো বুঝেছো। তারপরে কথা হলো গিয়ে এই ব্যাপারে তোমাদের কোশ্চেন নাই, শীটটা পেলে তোমাদের বাকিটা তোমাদের হয়ে যাবে, তাই না? আর আর যেহেতু রেকর্ড করা হয়ে গেছে, আমি চেষ্টাও করব তোমাদেরকে রেকর্ডটাও দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই।